সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকেও আমরা সম্পর্ক নিয়ে কথা বলবো, সম্পর্কের যত্ন নিয়ে কথা বলতে চাইছি। সম্পর্কের যত্ন আসলে আবার কি জিনিস? সম্পর্ক বুঝি, কিন্তু ওটাকে যত্ন কি করে করা যায় আমাদের হয়তো সেটা সম্পর্কে অত ভালো করে ধারণা নাও থাকতে পারে। আমরা চাইছি যে দর্শকরা আরেকটু ভালো করে বুঝতে পারুক। তো সম্পর্কের যত্ন নেওয়া কেন দরকার, এবং আমাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের সব সম্পর্ক একই রকম গুরুত্ব বহন করে না। আমাদের সম্পর্কের মধ্যে অনেক রকম লেয়ার থাকে। একদম একদম ভেতরের সার্কেলের একদম ভেতরের সার্কেলটাতে যারা থাকেন তাদের সাথে আমাদের একরকম, আবার একটু বাইরে যারা আছেন তাদের সাথে একরকম, এরকম করে অনেক বাইরের যে সম্পর্কগুলো তাদের গুরুত্বটা আমাদের কাছে একটু কম থাকে। বিশেষ করে যারা ভেতর দিকে আছেন, আমাদের খুব কাছের মানুষ, সেই সম্পর্কগুলোকে আমাদের বিশেষভাবে যত্ন নেওয়া কেন এত প্রয়োজন, সেটা নিয়ে আজকে কথা বলতে চাইছি। আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আমাদের অতিথি হিসেবে আজকে এসছেন, একজন হচ্ছে ডাক্তার এম আতিকুর রহমান, তাকে স্বাগত। আতিকুর রহমান হচ্ছে সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আর মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর একজন হচ্ছে খাদিজা আক্তার। খাদিজা কাজ করছে এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগে, ও কাজ করছে একজন সিনিয়র সাইকোলজিস্ট হিসাবে, এবং ও বহুদিন ধরে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগটি রয়েছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ, যেখানে আপনাদেরকে আমরা অনেক সময় বলি যাওয়ার জন্য। হ্যাঁ, একটা তো আছে 4 তলায় আর এটি 5 তলায়। তো এখানে অনেকেই সেবা নিতে আসেন এবং বেশ অল্প খরচে এখানে সেবাটা দেওয়া হয়। এবং খাদিজা সেই সেবা কেন্দ্রে কাজ করছে, বহুদিন ধরে কাজ করছে, খুব ভালো কাজ করছে। খাদিজা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আমি দেখছিলাম যে আপনি কিসব পড়াশোনা করছিলেন, আমার মনে হয় খাদিজাও প্রস্তুতি নিয়ে এসছো। সো একটু যদি দুজন মিলে একটু বলা যায়, কে আগে বলতে চাও? ওকে ওকে আজকে বিষয়বস্তুর 3টা দিক আমি দেখেছি। একটা হচ্ছে সম্পর্কের যত্ন, গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনগুলো, এবং এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে কিভাবে যত্ন করা যায়। এখন যেটা হচ্ছে যে বিশেষভাবে যদি আমরা বলি যত্নের কথা, আমাদের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোতে যেন আমরা মানসিকভাবে ভালো বোধ করি, এবং আমাদের যাদের সাথে সম্পর্ক রয়েছে তারাও যেন মানসিকভাবে ভালো থাকে। যেমন বাবা মা, ভাই বোন, জীবন সঙ্গিনী, স্বামী স্ত্রী, এরকম। কিন্তু সম্পর্কগুলোর ক্ষেত্রে যেন কেউ কাউকে বোঝা মনে না করি, এবং টক্সিক অ্যাটাচমেন্ট যাতে না থাকে। এখন টক্সিক অ্যাটাচমেন্টটা কি? যেমন একজন প্রেমিক তার প্রেমিকাকে চায় যে সব সময় তার খোঁজ খবর রাখতে, তার যত্ন করতে, সে কোথায় যাচ্ছে, কার সাথে ফোনে কথা বলছে, সব সময় তার সব নিড ফুলফিল করতে চায়। এর ফলে যেটা দেখা যাচ্ছে, সে কিন্তু তার নিজের যত্ন করতে পারছে না, সে ক্যারিয়ার থেকে পিছিয়ে যাচ্ছে, বাবা মা, বন্ধু, ভাই বোন সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি ভয় কাজ করছে যে আমার গার্লফ্রেন্ড বুঝে আমাকে ছেড়ে চলে যাবে। এই যে এই ভয়টা, তো একেই বলে টক্সিক অ্যাটাচমেন্ট সম্পর্ক। এখন এই অ্যাটাচমেন্টের ফলে তার কাছে হয়তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে ভালো আছে, বলতে বাংলা হচ্ছে বিষাক্ত আর কি, সম্পর্কটা বিষময় হয়ে যায় তখন। জি, তো তার মনে হচ্ছে যে সে ভালো আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আসলে মানসিকভাবে ভালো নেই। তো দেখা যায় আমাদের প্রত্যেকটি সম্পর্কের মধ্যে আবেগ থাকে। তো একটি সম্পর্কের মধ্যে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ এবং ভারসাম্যতা থাকতে হবে, যদি বিশ্বাস। তো একটা সম্পর্কের মধ্যে ভারসাম্যতার জন্যই সম্পর্ককে যত্ন নিতে হয়। উই লাভ টু বি লাভ, এটা হচ্ছে আমরা মানুষকে ভালোবাসি ভালোবাসা পাবার জন্য। এখন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই শব্দটি বলা খুব সহজ, কিন্তু এই শব্দটি পালন করা পৃথিবীর যে কঠিন কাজগুলো আছে তার মধ্যে একটি। আমাদের ব্রেনের হচ্ছে একটি পাথওয়ে আছে, যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে মোটিভেশনাল পাথওয়ে। তো এই মোটিভেশনাল পাথওয়েতে দেখা যায় যখন আমরা একটি সম্পর্ক করি, ওই পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র সম্পর্কটা এগুতে থাকে। কিন্তু যখন এই পাথওয়েটাতে যেটা হয় যে আমরা যত্ন করি না, তখন এই পাথওয়েটা নিষ্ক্রিয় হতে থাকে এবং সেই সম্পর্কগুলো আর আগায় না সামনের দিকে। শেষ পর্যন্ত ওটা একটু মোটিভেশনটা পায় না। আমরা একটা ফোন অপেক্ষা করে আছি, একটু কষ্ট করে থামালাম তোমাকে। তুমি মাথায় রাখো, আমি ডক্টর আতিকের কাছে তো আসাই হয়নি, উনি নেক্সট রাউন্ডে উনি একটু বললে পরে তখন তুমি আবার একটু অ্যাড করো। আমি একটু ফোনটা নিচ্ছি, একটু ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো
ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। জি, আমি একজন স্টুডেন্ট। আমি লাস্ট 2 ইয়ার্স থেকে খেয়াল করলাম যে আমার পার্সোনাল লাইফের খুব ক্লোজ কিছু মানুষের সাথে আমার বন্ডিং তেমনটা ভালো যাচ্ছে না, খারাপ। এছাড়া আমার একটা ফ্রেন্ড, যার সাথে আমার ফ্রেন্ডের সাথে তার পার্সোনাল লাইফের কোনো একটা সমস্যার কারণে তার ফ্যামিলির দিক থেকেও আমার সাথে তার সাথে কন্ট্যাক্ট নাই। এছাড়া অন্যান্য কিছু তোমার না ভয়েসটা ওঠানামা করছে, খুব সুন্দর শোনা যাচ্ছিল। তুমি একটু মাউথপিসের কাছে এসে কথা বলো, কেমন? মুখটা একটু কাছে এনে জি জি বলো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা। জি, আমার ফ্রেন্ডরা যারা আমার সাথে ছিল এখন নাই, ওরা আমার থেকে আস্তে আস্তে ফ্রেন্ডশিপ ব্রেক করে ফেলতেছে। তো আমি জিজ্ঞেস করলে রিজন বলে কি তুমি ভেবে দেখো। এছাড়াও মাঝে মাঝে আমি রুড বিহেভ করে ফেলছি, মানে না চাইতেও রুড বিহেভ করে ফেলি। তো এটার জন্য আমি ভাবছি হয়তো, তো জিজ্ঞেস করলে কিছু বলে না। এছাড়া আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে আমার সম্পর্ক নাই, আচ্ছা, তার ফ্যামিলি প্রবলেমের কারণে। আর আমার আম্মু সাথেও তেমনটা আমি যেমন আগে গল্প করতাম, মিশতে ইচ্ছা করতো মানুষটির সাথে, ওই জিনিসটাও এখন নাই। কেউ নিচ থেকে কথা বলতে আসলেও আমার থেকে কথা বলতে ইচ্ছা করে না, মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে। আর মানে আগে যে মানুষের সাথে মিশার একটা প্রবণ আগ্রহ ছিল ওইটাও নাই। সবসময় না চাইতেও রুড বিহেভ করে ফেলি সবার সাথে। রুড বিহেভ করার পরে তোমার ভেতরে কি হয় বলো তো? রুড বিহেভ করার পর আমার ভিতরে লাইক 5-10 মিনিট পর আবার গিলটি ফিল হয় যে কেন করলাম, কি করলাম, কিন্তু বুঝি না যে কেন করছি, কি রাগে করছি আমি। তুমি কখনো কি তাদেরকে সরি বলেছো যে দেখো আমি করে ফেলেছি, এটা করতে চাইনি, এরকম কি কখনো গিয়ে বলেছো কাউকে? জি না, তা বলা হয়নি। সেটা কি কারণ হতে পারে সেটার পেছনে? সেটা তো এক্সাক্ট আমি বুঝতেছি না, কিন্তু আমি কেন জানি রুড বিহেভ করি, কিন্তু কোন কারণে তা আমি বুঝতেছি না। তুমি তো করে ফেলতেই পারো, কিন্তু তারপরে তাদের কাছে আবার মানে ক্ষমা না চাইতে পারলেও মানে স্বীকার করা যে আমি বেশি হয়তো একটু রুড হয়ে গেছি তোমার সাথে, আমি দুঃখিত, এরকম বলা তো হয় না যেটা তুমি বললে। এবং কি তোমাকে বাধা দিচ্ছে বলার ক্ষেত্রে সেটা তুমি জানো না, তাই তো? ওকে। আর তোমার বয়সটা কত বললে? জি, 15 প্লাস। 15 প্লাস, তুমি তো একটা টিনেজ পার করছো। আর তোমার মানে এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছে যে তুমি একটু খিটখিটে? লাস্ট 2 ইয়ার্স থেকে। আচ্ছা, 2 ইয়ার্স আগে কি কোনো কষ্টের কোনো ঘটনা ফেস করেছো, কোনো কষ্ট পেয়েছিলে? জি জি জি, আমরা গ্রুপ ফ্রেন্ড সার্কেলের মধ্যে 6 জন ছিলাম। তো ওইখানে ঝামেলা হয়ে 3 জনের সাথে ফ্রেন্ডশিপ নাই, 3 জন আছে। তো 3 জনের মধ্যে আবার 2 জনের মধ্যেও ফ্রেন্ডশিপটা এখন অনেকটা একটু নাই, হালকা হয়ে গেছে। আচ্ছা, তো ওইটা নিয়েও অনেকটা ডিপ্রেসড আছি। ন্যাচারালি 2 বছর আগের ঘটনা এটা, তাই তো? জি। আর মার সাথেও বললে যে মার সাথেও একটু কেমন যেন সম্পর্কটা? মার সাথেও বন্ডিং আগে অনেক ভালো ছিল, এখন অতটা গল্প করা হয় না। সেটা কি তারপর কারণ? কথা বলতে বিরক্ত লাগে। আচ্ছা, তুমি যদি একটু বিরক্ত হয়ে আছো ইন জেনারেল, ওই জন্য মার সাথে অত বেশি ইচ্ছে করছে না তোমার কথাবার্তা বলতে, তাই তো? জি। ওকে। তুমি প্রশ্নটা কি করবে আমাদের কাছে? জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন আমি কি করব, যে মানে আমার যে সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, না চাইতেও রুড বিহেভ করে ফেলি। আচ্ছা আচ্ছা, ওকে। বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমার আব্বু আছে, বাট আব্বু বাইরে থাকে, আর আমি আর আমার আম্মু একা থাকি বাসায়। ও, দেশের বাইরে থাকেন বাবা? জি। আচ্ছা, তুমি একটাই মেয়ে? জি, আমার আর কোনো ভাই বোন নাই, আমি আর আমার আম্মু। ওহো, তুমি তো একদম একা বড় হয়েছে ছোটবেলা থেকে। জি। আর বাবা মানে কতদিন পর পর আসেন? বাবা 4-5 বছর পর পর। আচ্ছা, তো বাবার সাথেও কি একটু দূরত্ব আছে যে উনি থাকেন না? না, বাবার সাথে বন্ডিং অতটাও ক্লোজ না, ফোনে হালকা পাতলা যা কথা হয়। হ্যাঁ, পাওনি ছোটবেলা থেকে বাবাকে? পাওনি তুমি নাকি ছোটবেলা ছিলেন? ছোটবেলা থেকে পাইনি, অতটা পাইনি। ওকে, তাহলে মা একা একাই যুদ্ধ করে যাচ্ছেন জীবনটা নিয়ে। জি জি। ওকে। মারও কি মেজাজ মাঝে মাঝে একটু খারাপ থাকে? মাঝে মাঝে হ্যাঁ, খারাপ থাকে। আচ্ছা, ওকে।
হ্যাঁ, তোমার প্রশ্নটা পেয়েছি যে তুমি এখন কি করা উচিত, এটা নিশ্চয়ই আমাদের অতিথিরা কিছুটা বলবেন। তুমি একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার পছন্দের কাজ কি, কি কাজ করতে আগে পছন্দ করতেন? জি, আমার পছন্দের কাজ আগে ড্রয়িং করা বেশি পছন্দ ছিল। ওকে, এখন এখন ভালো লাগে এমন কোনো কাজ আছে? না, এখন সেই ড্রয়িং করার প্রতি ইন্টারেস্টও নাই। আপনি কিসে পড়ছেন? জি, আমি এখন 9ম শ্রেণীতে। স্কুলে পড়ছে স্টুডেন্ট। ওকে, বেশিরভাগ সময় আপনার মনটা কেমন থাকে, ভালো না খারাপ? খারাপ থাকে বেশিরভাগ সময়। ঘুম ভালো হয়? তেমন না, 4-5 ঘন্টা। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসে? না, স্বপ্ন দেখি না টোটালি। ভেতরে অস্থিরতা ফিল করেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর কতদিন ধরে এরকম মন খারাপের বিষয়টা? জি, ওই যে ফ্রেন্ডশিপ ব্রেক হওয়ার পর থেকে। 2 বছর? জি। আচ্ছা, এই 2 বছর সময়ের মধ্যে আরেকটা বিষয়, যে আনন্দের বিষয়গুলো থেকে আনন্দ পাচ্ছেন? জি। মানে আনন্দের কোনো ঘটনা ঘটলে সেখান থেকে কি আপনি আনন্দ উপভোগ করতে পারেন এখন? জি, শুধু স্পেসিফিক ওই হ্যাপি মোমেন্টটাতেই হ্যাপি থাকি, এরপর আবার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আলোচনায় আসি। সুইসাইডাল থট কখন এসেছে বা আসে, এরকম চিন্তা হয়? লাইনে নাই মনে হয়। বুঝি নাই। কখনো নিজেকে আঘাত করতে ইচ্ছে করে? আগে করতো, কিন্তু এখন তেমন হয় না। কখনো করেছেন? একবার ব্লেড দিয়ে হাত কাটার ট্রাই করছিলাম। আর এখন কি কখনো? তোমার টেলিভিশনের ভলিউমটা 0 করো, তোমার ভয়েসটা আবার শোনা যাচ্ছে পেছন থেকে। হ্যাঁ, 0 করে। হ্যাঁ, কখনো আত্মহত্যা? একবার ব্লেড দিয়ে হাত কাটা ট্রাই করছিলাম। কখনো আত্মহত্যা করতে ইচ্ছে করে, এরকম কোনো প্ল্যান আসে বা চিন্তা আসে? আগে আসতো, কিন্তু এখন আসে না। কতদিন যাবত আসে না? এই তো 6-7 মাস। ওকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো একটা ছোট্ট মানুষ কষ্ট করে ফোন করেছো, আমরা ভীষণ কৃতজ্ঞ তোমার প্রতি। আর অনেক অনেক সহমর্মিতা রইল তোমার জন্য। আমরা আলোচনা করছি, তুমি শোনো কেমন। ওকে, আপনি প্রথম বলেন। ওর মানে শুরুটা হচ্ছিল তার বন্ধুত্ব মানে হারানোর মধ্যে দিয়ে। আমরা সাধারণত যে মানে বিষণ্ণতা রোগের ক্ষেত্রে একটা লস, সাইকোলজিক্যাল ইফেক্ট, এগুলোকে মাথায় রাখি। তো সেখানে দেখা যাচ্ছে যে ওর যে বয়সটা, এই বয়সটা আসলে বন্ধুত্ব তৈরি করার একটা চ্যালেঞ্জ, নিজের কেরিয়ার তৈরি করার একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয়। তো সেখানে যখন প্রথম সে বাধা পাচ্ছে, সেটা একটা বিষয়। আবার ফ্যামিলিতে সে বেড়ে উঠছে একা, মানে এই তার অ্যাফিলিয়েশন যে নিডটা, এই নিডটা কিন্তু ফ্যামিলি থেকেই রয়ে যাচ্ছে। এবং পরে যখন বাইরে সে সম্পর্ক তৈরি করতে গেল, মানে মিলেমিশে, মানে সবার সাথে মিলেমিশে থাকার যে প্রয়োজনীয়তাটা, সেই জায়গাটা একটা ঘাটতি সে আগে থেকেই পেয়ে আসছে। তারপর বন্ধুদের মধ্যে থেকে সেটা যখন সে ফিল আপ করার চেষ্টা করতেছিল, সেখানেও আবার একটা মনোমালিন্য হয়ে সেটা বাড়িতেও কিন্তু বলার তেমন কেউ নেই। ভাই বোন থাকলে যেমন আমরা শেয়ার করি, সুযোগটা তার নাই, শেয়ার করার সুযোগটা তার নাই। তো এই কারণগুলোতে দেখা যাচ্ছে যে তার মধ্যে মানে বিষণ্ণতা চলে আসছে। এবং আরেকটা বিষয় যেটা আমরা সাধারণত এখানে দুইটা ডিজিজের বিষয় চলে আসে। একটা হচ্ছে যে তার মানে ডিজিজ না বলি আমরা, ডিজিজের নামটা না বলি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আরো কিছু বিষয় থাকে, যে সে বাবা মার কথা শুনতে পারছে কিনা, তাদের কথা মতো চলতে পারতেছে কিনা। সেই জায়গাটা হয়তো তার মার সাথে কথা বললে আমরা জানতে পারতাম যে তার এই মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার কারণে সে ফ্যামিলির সাথে তার বন্ডিংটা কিরকম। তো এখন ওইটার ইমপ্যাক্টটা গিয়ে ফ্যামিলির উপরে পড়ে, যে ফ্যামিলির উপরে পড়ে। তো এখন এই ক্ষেত্রে যেটা হয় যে
মানে আমি এটাকে ধন্যবাদ দিতে হয় যে সে এই বয়সী একটা সচেতনতা তার মধ্যে চলে আসছে, যে কারণে সে মানে যে আমাদের এখানে প্রশ্ন করতে পারলেন, যেটা আপনিও ধন্যবাদ জানালেন, আমিও ধন্যবাদ জানাতে চাই, কারণ এই সচেতনতাটা খুব দরকার সুস্থ থাকার জন্য। তো মানে আমার ইয়ে হচ্ছে যে সে যদি যে সোশ্যাল স্কিল, যেটা সামাজিক যে দক্ষতার কথাটা আমরা বলি, সবার সাথে চলাফেরা করার ক্ষেত্রে যে একটা অ্যাসারশন স্কিল, যে অন্যের মতো করে চিন্তা করা, নিজেকে অন্যের জায়গায় দেখা, যেটা এমপ্যাথির যে জায়গায়, এই বিষয়গুলো যদি ও রপ্ত করতে পারে বা প্রশিক্ষণ পায়, তাহলে আমার মনে হয় যে এই বাধাটা কাটিয়ে উঠে সে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবে, এবং যেটা তার বিষণ্ণতাটাকে কমিয়ে দিবে। এবং নিজের যত্নটাও নিতে হবে। আজকে যেরকম সম্পর্কের যত্নের কথা আমরা বলছিলাম, নিজের যত্ন নেওয়া দরকার। খাদিজা, প্রথমেই থ্যাংক ইউ জানাবো যে তো ছোট মানুষ ফোন দিয়েছে সাহস করে। আর যেটা আমার কাছে মনে হয়েছে, ও সেলফ হার্ম আগে করেছে, ডিপ্রেশন এখনো রয়েছে কিছুটা। সেলফ হার্মটা একটু বাংলায় বলি, নিজেকে আঘাত করেছে কিছুটা। হ্যাঁ, আঘাত করেছে, ব্লেড দিয়ে কাটার চেষ্টা করেছে বলে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে ও যে রাগ করছে, কোন বিষয়গুলো ওকে ট্রিগার করছে, মানে কোন বিষয়গুলো ওকে পোক করছে যে রাগ করতে, এগুলো একটু আইডেন্টিফাই করে দেখার বিষয় আছে। মায়ের সাথে সম্পর্কটা কেমন, এবং মা যদি মার কোন কোন বিষয় ওকে রাগ তৈরি করে দিচ্ছে, ওর মধ্যে বিষয়গুলোকে লিখে ফেলতে পারে, তখন এই বিষয়ে আমার রাগ ওঠে। হ্যাঁ, তখন সে সচেতন থাকলো এবং মায়ের কাছেও হেল্প চাইতে পারে, তখন জানাতে পারে যে আমার এই বিষয়গুলো রাগ হচ্ছে, এই ধরনের কথাগুলো বাদ দিও বা এগুলো করো না। আর একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের হেল্প নিলে যেটা হবে, ও নিজেকে বুঝতে, ওর একটা ইনসাইট তৈরি হবে, নিজেকে বুঝতে পারবে, এবং তখন সেই কাজগুলো গুছিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারবে, অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা করতে পারবে, এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট একটা ভালো অ্যাসেসমেন্ট করতে পারবে যে আসলে তার আর কোনো সাইকিয়াট্রিক হেল্প কোনো কিছু প্রয়োজনীয়তা রয়েছে কিনা। মানে সে কি ওষুধের পর্যায়ে চলে গেছে, নাকি থেরাপি নিলেই তার আপাতত সে মোটামুটি মানে কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে, তাই তো? জি জি, কারণ প্রয়োজনে আমরা পাঠাতে পারি আর কি, কারণ এই ধরনের ওনাদের মতন মানুষের কাছে। এটা আসলে সে যে কোনো দিক থেকে শুরু করতে পারে, মানে যেটা অ্যাভেলেবেল, যেমন সাইকিয়াট্রিস্ট অ্যাভেলেবেল হলে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাভেলেবেল হলে তার কাছে যেতে পারে। যে কোনো একটা জায়গা থেকে শুরু করলে, মানে কাউন্সেলিং এর ক্ষেত্রে মানে মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে যদি যায়, তাহলে তার এটা একটা বেটার ম্যানেজমেন্ট হবে। মানে একটা ইন্টার রেফারাল সিস্টেম তো আমাদের মধ্যে আছে। যখন মনে করে যে তার কাউন্সেলিং দরকার, তখন কাউন্সেলিং এর জন্য রেফার করে সাইকিয়াট্রিস্ট। আবার কাউন্সিলর যখন মনে করে যে তার মেডিকেশন দরকার, সাইকিয়াট্রিস্ট একটু কম রেফার করেন আর কি, আমরা একটু বেশি রেফার করি। এটা একটু আরেকটু বাড়লে ভালো হয়। মনের কথাগুলো যখন বলতে পারবে, আমার মনে হয় যে উনি অনেক রিলিফ বোধ করবেন। হ্যাঁ, ও হয়তো নিজেকে দোষারোপ করছে, হ্যাঁ, তাই না, যে আমি পারছি না। ওকে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আশা করি কিছুটা ও নিতে পারলো, যতটুকু পেরেছে। আমরা আশা করব যে অসুবিধা হলে আবারও কল করতে পারে আমাদের কাছে। ডক্টর আতিক, আমাদের অল্প একটু সময় আছে বিরতির আগে, আমি ওর কাছে পরে আবার আসবো। আপনি তো শুরুই করতে পারেননি, আজকের বিষয়টা নিয়ে যদি একটু বলেন কিছু। সেটা হচ্ছে যে ম্যাডাম, যে যত্নের যে বিষয়টা, আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি, তখন আমরা দেখি যে সম্পর্কটা সুস্থ আছে কিনা, মানে সম্পর্কের সুস্থতাটা আমরা আগে পরিমাপ করি। সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস, কি করে বুঝবো সম্পর্কটা সুস্থ আছে? সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে যে তাদের যে চিন্তার যে জায়গাটা, সেই চিন্তার জায়গাটা অতিমাত্রায় নেতিবাচক কিছু বিষয় চলে আসে। দেখা গেল যে সঙ্গীর বা মানে সম্পর্কের মধ্যে যারা আছেন, বাবা মা হতে পারে, হতে পারে, তাদের যে ইতিবাচক কাজগুলোকেও দেখা যায় যে নেতিবাচক ভাবে নিতে শুরু করে, বা যে জায়গায় তার প্রশংসা করার দরকার সেটা না করে সমালোচনা করে, এরকম একটা বিষয় চলে আসে চিন্তার জগতে। মানে কে কাকে সমালোচনা করছে, যে সম্পর্কটা মানে একটা আমরা যেটা বলি যে টক্সিক সম্পর্ক বা অসুস্থ সম্পর্ক যদি বলি, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে এটা পারস্পরিকও হতে পারে, বা যে কোনো দুজনের সাথে অসহনীয় আচরণ করতে পারে, আবার একজন করতে পারে, দোষারোপের বিষয়টা চলে আসে। এক, দুই হচ্ছে যে এবং সে ইতিবাচক কিছু করলো, তার জন্য কোনো স্যাক্রিফাইস করলো, সেটাকেও দেখা গেল যে মিনিমাইজ করে ফেললো, সেটাকেও যে যেটুক প্রশংসা পাওয়ার প্রয়োজনীয় তা আছে বা পাওয়ার
যোগ্য সেটুকু প্রশংসাও দেখা যাচ্ছে যে পাচ্ছে। আমরা খুব কার্পণ্য করি প্রশংসা করতে গিয়ে, যে ও বেশি অহংকারী হয়ে যাবে। আমাদের জাতিগতভাবে আমরা একটু কার্পণ্য করি, প্রশংসা করি না, থ্যাংক ইউ বলি না। আর একটা দ্বিতীয় হচ্ছে যে এই সম্পর্ক খারাপ হলে তখন এই বিষয়টা আরো বেশি চলে আসে, সরি বলি না আমরা। তারপর আরেকটা হচ্ছে যে আবেগের জায়গা, যেমন যদি সম্পর্কটা কমফোর্টেবল হয় তো খুব স্বাভাবিকভাবেই তারা একটা আনন্দ উপভোগ করবে, একজন একজনকে দেখলে হাসবে, বা এটা দেখা যায় যে কমে যায় যখন সম্পর্কটা খারাপ হতে থাকে। একটু ইন্টারাপ্ট করব, যে আমাদের কলার ছিল, বন্ধু ফোন করেছিল, সে তাকে আমি বলেছি যে তুমি হয়তো খারাপ ব্যবহার করে ফেললে, তারপর কি তুমি তাকে সরি বলো কিনা, তাকে ও বলল যে না বলা হয় না। অ্যাকচুয়ালি ও তো সমাজ থেকে ওটা শেখেনি, এটা তো ওর দোষ না, আমরা শেখাই না। তো এটা সামাজিক দক্ষতা শেখার একটা বিষয়, সেটা শেখার পর কিন্তু সেটা বলতে সহজেই বলতে পারবে। কিন্তু এটা তো আমাদের কোনো স্কুল কলেজে কোথাও তো শেখানো হয় না, কোথা থেকে শিখবে মানুষ? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু ম্যাডাম শেখায় না, ওরা ওইভাবে শেখায় না। আমরা ইংলিশ মিডিয়ামকে প্রমোট না করি এই প্রোগ্রাম থেকে। না, ওরা আসলে ওইভাবে আমি মানে ক্যারেক্টার এডুকেশন নিয়ে খোঁজ নিচ্ছিলাম, না কোথাও না, ওখানে এভাবে শেখানো হয় না। কোনো বাইরের কিছু কারিকুলামে আছে, কিন্তু আমাদের দেশে যে ইংলিশ মিডিয়ামগুলো সেগুলো আসলে ওই কারিকুলাম হুবহু ফলো করে না। আর শিক্ষকদের কোনো প্রশিক্ষণও নাই আলাদা করে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আবেগের কথা বললাম, আর একটা হচ্ছে আচরণের মধ্যেও যেমন ওভার পজিটিভনেস থাকে, যেটা একটু আমরা বাংলা শব্দ ব্যবহার করি ডক্টর, আমরা একটু বেশি বেশি ইংরেজি শব্দগুলো ব্যবহার করে ফেলি। মানে দখল করে রাখার যে একটা মানসিকতা, বা দখল করে রাখার যেমন অধিকার বোধটা বেশি কাজ করে, এবং ফেসবুকের পাসওয়ার্ড সেটাও বলতে হবে। তো এইগুলো কিন্তু আমাদের হচ্ছে মানে জ্বর যেমন আমরা মাপি, ঠিক এই কয়েকটা পয়েন্ট দেখলে আমরা বুঝতে পারি যে না, সম্পর্কটা আসলে হেলদি সম্পর্ক না আনহেলদি সম্পর্কের মধ্যে গেছে। ওই যে ওটাই টক্সিক হয়ে যায়, যেটা খাদিজা বলল। মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সাইকোথেরাপির বিষয়টা চলে আসে, কারণ এখানে মেডিকেশনের চাইতে এটার বেশি গুরুত্ব। মেডিকেশন হয়তো সামান্য কিছু লাগবে, যে তার ঘুম আসছে না, অ্যাংজাইটিতে ভুগতেছে, সেই ক্ষেত্রে সামান্য কিছু ওষুধপত্র দেওয়ার পরে আমরা যে প্ল্যানিংটা করি সেটা হচ্ছে তাকে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, দুইটাই। কখনো মানে যদি কাউন্সিলিং এর দরকার হয়, সেক্ষেত্রে তাকে রিলেশনশিপ সম্পর্কে তার ধারণা নাই, সেক্ষেত্রে তাকে কাউন্সিলিংটা বেশি ইম্পর্টেন্ট। যদি তার মধ্যে থট ইরোর বা এরকম কোনো চিন্তার ত্রুটি থাকে, বোঝার ত্রুটি থাকে, সেই জায়গায় আমরা মানে তাকে সাইকোথেরাপির জন্য অ্যাডভাইস করি। আচ্ছা, আমার মনে হয় যে হ্যাঁ, আমি একটু, যেটা এখন সময় শেষ হয়ে গেছে, আমি বলতে চেয়েছিলাম যে আমরা তো অনেক কিছুই করি, কিন্তু মানে যত্নটা ওরা কি করে, মানুষ কি করে করবে, সেই জায়গাটা আসলে খুব জরুরি আর কি। আমরা যত্ন করি না সম্পর্কের। তো আমরা ঘুরে আসি, বিরতি থেকে ঘুরে আসছি খাদিজা। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই বরাবরের মতো। থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের সম্পর্ককে যত্ন করা বলতে আমরা কি বুঝি, এবং আমাদের জীবনের বিশেষ বিশেষ সম্পর্কগুলো, সেগুলোকে কেন একটু বেশি যত্ন করা দরকার গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে। আর আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু কল করেছিল, ছোট্ট একটা বন্ধু, আমাদের 15 বছরের শিশু। আশা করছি তুমি আমাদেরকে শুনছো, তোমার ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এখানে। তো আমরা তার কথাটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আলোচনা করতে। হ্যাঁ, আমরা নতুন ফোন নিয়ে আসি তাহলে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। জি ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম যে আমার একটা প্রবলেম হয় যে আমি অনেক ইজি ব্যাপারে অনেক কিছু রেগে যাই, এবং আমার এই নিয়ে আমার পরিবারের সঙ্গে আমার অনেকটা দূরত্ব চলে আসে। যেমন আমি কোনো বোঝাইতে চাই, আমি কোনো সত্যকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, যেমন এটাকে যেমন আমার নেগেটিভ কিছু বলে, তখন আমি অনেক উত্তেজিত হয়ে যাই, তাদের সাথে রাগ ব্যবহার করছে, তোমরা কেন বুঝতেছো না, আমি তো এরকম চাচ্ছি, এটা তো ভালো জিনিস, তুমি ভালোটা কেন করবো না, এদিকে কেন করো, একটু চাপিয়ে দেওয়ার প্রবণতা আর কি অন্যের উপরে, যে তোমাকে এটা করতেই হবে। জি জি, আমার একটা বাধ্যতা চলে আসে, কিন্তু তারপরে, এবং আমি যেমন বুঝাইতে চাই, দেখো আমি তো তোমাদের জন্য, আমার 2টো সন্তান আছে, এদের সামনে আমরা কোনো খারাপ আচরণ না করি, এরা যাতে ওইটা না শেখে, আমি পরিবারটাকে আমি ওইভাবে রাখতে চাই। কিন্তু অনেক কিছু ভুল ডিসিশনে
দেখা যাচ্ছে যে আমার মানসিকভাবে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, যে আমি বুঝাইতে পারতেছি, এবং আমাদের নিজেদের ভিতর সম্পর্কটা দূরত্ব বেড়ে যাচ্ছে। যেমন এরকম কথা কাটাকাটি নিয়ে আমি 2-1 দিন তার সাথে কথা বলতেছি না, 2 দিন তার সাথে আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, আমি মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় থাকি। ওকে, বিয়েটা কত দিনের? জি সরি, বিয়ের সম্পর্কটা কত দিনের? আমার বিয়ের সম্পর্ক প্রায় 14 বছর। 14 বছর। শুরু থেকেই কি এরকম একটু রাগারাগি করা হয়ে যেত নাকি পরবর্তীতে? হ্যাঁ, ওই একটু আমার ইচ্ছার বিরুদ্ধে, ধরেন ওই আমার মানসিকতা হচ্ছে কি, আমি কোনো অন্যায় করতে পারবো না, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আমি এও বুঝাই, দেখো আমি যে কদিনই বেঁচে আছি, আমি যাই কিছু করি, আমার সন্তান তোমরা, আমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলি না এবং হারাম কিছু উপার্জন করি না। আমি সব সত্য কিছু নিয়ে তোমাদের খাই, কিন্তু আমার সন্তানরা আমি জীবিত থাকছি কেউ কখনো যেন একটা বকা না দিতে পারে, কেউ যেন বলতে না পারে আমাকে সন্তানটা দেখো এই আচরণের জন্য সেই অন্যায়টা করছে। আমি আমার সন্তানদের ওইভাবেই শিক্ষা দিই, কারণ আমি এইভাবে যে আমার ওই কোনো কিছু সঞ্চয় করতে চাই না, আমি একটু অপব্যয়কারীর মতো। যেমন চিন্তা করি যে আল্লাহ, আমি যে কদিন বেঁচে আছি, যাতে আমার এই সন্তানরা, ওরা দেখা গেল যে ওদের পড়ালেখা শেখানোর চেষ্টা করি, যে যাতে ভবিষ্যতে অনেক ছেলেপেলে, আমি এইভাবে বুঝাই যে অনেক ছেলেরা আছে, এই যুগের ছেলেরা অনেক কিছু মানসিকভাবে অন্য মানসিকতা, যে যাতে আমার এই সন্তানরা, যার কাছে আমি দিব, যার সঙ্গে হয়তো তার বিয়ে হবে, সে যদি তার ইচ্ছা পূরণ করতে নাও পারে, আমি যে অন্তত তার এই আফসোসটা না থাকে যে না আমার স্বামী, যেন আমার বাবাও তো আমাদের জন্য কিছু করেন। আমি যে কারণে চিন্তা করি যে বাবা, তুমি যদি কোনোদিন এরকমও করো যাতে তোমার বাবার প্রতি তোমাদের বিতৃষ্ণা না থাকে, চেষ্টা করে যায়, আমি অনেক পরিশ্রমও করি। আমার এই প্রবলেমটা আরো হয়েছে, আমি প্রায় 4 বছর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আচ্ছা, করে হয়তো আমি বেঁচে থাকবো কিনা সবাই জানে যে আমার সেই ইয়া ছিল না, কিন্তু আমি বুঝাই, দেখো সবকিছু আমি জীবনে অন্যায় করি নাই বিধায়, এবং আল্লাহ পাক আমার চাই তোমাদের কাছে ফিরে রাখছে, কিন্তু আমি চাই না যে এর মধ্যে যে আমি কোনো অন্যায় করি। আমি ধরেন আমার অনেক সুযোগ থাকে যে আমি একটা মিথ্যা কথা বললে আমার লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করতে পারি, এবং মানুষের একটা হিসাব আমি বললাম যে এটা নাই, সে কিছু করতেও পারবে না, বলতে পারবে কিন্তু না, এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। দেখো আমি এইভাবে উদাহরণ দিয়ে বোঝাই, দেখো এখানে যদি আমি এই গ্যাপটুক করে দিই, আমি তোমাকে হয়তো তোমার চাহিদা অনেক কিছু পূরণ করতে পারি, 1 লক্ষ টাকা নিয়ে তোমাদের ইয়া করে দিলাম, কিন্তু তাতে তোমাদের রক্তটা খারাপ হয়ে যাবে, আমি ইয়ে হয়ে যাবে, তোমাদের ভিতর হারাম কিছু চলে গেল। না ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এটা কি স্ত্রীর সাথে, সন্তানের সাথে, সন্তানদের সাথে, সবার সাথে একই ঘটনাই ঘটে যাচ্ছে? সবাইকে একটু জোর করা হয়ে যাচ্ছে? সরি, বুঝতে পারি। স্ত্রী সন্তান, সন্তান কতজন? আমার সন্তান 2 জন, 2টো মেয়ে। বয়স কত ওদের? একজন ক্লাস 9-এ পড়ে, 14 বছর প্রায়, ছোট জন 7 বছর। 7 বছর, বেশ ছোট। এই কথাগুলো কি ওয়াইফকেও বলা হচ্ছে যে তুমিও? হ্যাঁ, আমি তাদের সামনেই বলি, তাকেই বলি, দেখো যে আমার জীবনের একটাই ইচ্ছা যে মরে গেলে তো কেউ কিছু, আমার জীবনে যাই উপার্জন করবো তোমাদের পিছে সবই ব্যয় করবো, এখনো করি, আমি সেটাই করি, যে আমার কিছু সঞ্চয় করে রাখার জন্য এইটা আমি করি না। আমি বলি যে আমার যাই আছে সবকিছুর বিনিময়ে এদের মানুষ করা যাবে কোনোদিন। স্ত্রী কি বলেন যে তুমি একটু সঞ্চয় করছো না কেন? এটা উনি, হ্যাঁ, এটা নিয়ে এই প্রবলেম হয়, তুমি এত ব্যয় করো কেন, তুমি এত এরকম করো কেন, উনি একটু বাধা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, বাধা দান করে। আমি বলি যে আমি তো তোমাদের, এবং আমার প্রতি আমি এটাও বুঝাই, যেমন একটা বেখেয়াল চলে আসে, দেখা গেল আমি অফিস থেকে আসছি, পরিশ্রম করি, আসছে, আমি চাই যে না আমি যে রাত্রে আসছি, সকালে যাই, রাত্রে অনেকদিন রাত হয়ে যায়, দিনে যাই, আমি বলি যে সবই তোমাদের জন্য। দেখো হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা জিনিস একটু আমরা মাথায় রাখলে ভালো হয়, যে এটা এটা একটা উপদেশের মতো না, আমি একটা ধারণা দিচ্ছি যে আমি তোমাদের জন্য করছি, তোমাদের জন্য করছি, এটা বারবার বললে একটা অপরাধ বোধ তৈরি হয় অন্য মানুষদের মধ্যে। আসলে আমাদের তো এটা করণীয় বলেই করছি, তাই না? আমরা তো বাচ্চাদেরকে, আমরা তো পৃথিবীতে আনি আমাদের সুখের জন্যই কিন্তু আনি। হ্যাঁ, একটা খুব সুন্দর কবিতা আছে যে তোমার সন্তান তোমার নয়, ইয়োর চিলড্রেন আর নট ইয়োর চিলড্রেন, তোমার মাধ্যমে ওরা পৃথিবীতে এসছে, কিন্তু ওরা তোমার অংশ না, হ্যাঁ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ না। তো কাজেই সন্তানদেরকে আমরা যদি মনে করি যে ওদেরকে আমরা উজাড় করে দিচ্ছি কারণ ওদেরকে আমরা আমাদের দেবারই কথা,
কিন্তু আসলে আমাদের সবারই তো দায়িত্ব এখানে বর্তায়। হ্যাঁ, তো কবিতাটা জিবরানের একটা কবিতা, যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে মনে করি আমরা এখানে ওরা সম্পদ হিসাবে আমাদের এসছে এবং ওদের উপরে আমরা মানে একটা ইনভেস্টমেন্ট করছি, এটা আমাদের করারই কথা, কারণ সন্তানরা তো আমাদেরকে খুশি করে পৃথিবীতে এসে, তাই না? তো এটা আমি জাস্ট একটা আমার ধারণা, আমার জায়গা থেকে আমি বলছি। আমার একটু জানার ছিল যে এই মুহূর্তে স্ত্রী কোথায়? স্ত্রী কি পাশে বসে আছে? না না, ঘুমাচ্ছে। আমি মানে স্ত্রী যদি পাশে থাকতেন বা আজকে আমাদের সাথে একটু কথা বলতেন, তার পারসেপশনটা একটু শুনতে পেতাম যে উনি কিভাবে দেখছেন জিনিসটা, তার স্বামী যে যেগুলো আশা করছেন, প্রত্যাশা করছেন তার পরিবারের সদস্যদের কাছ থেকে, স্ত্রীর এটা মানে এটা কিভাবে নিচ্ছেন, এটা জানতে পারলে আমাদের জন্য একটা মানে সম্যক ধারণাটা পাওয়াটা সম্ভব হতো। হ্যাঁ, সেটা না, এখন মনে হয় ঘুমাচ্ছে, তো এখন ডিস্টার্ব মানে ওইভাবে না না না, আমি বলছি না, আমি একেবারেই বলছি না যে তাকে ডেকে উঠাতে হবে। আমি একটা জাস্ট প্রস্তাব করছি যে আগামীতে যদি দুজন একসাথে ফোন করা যায়, আমরা খুব চাই যে পরিবারের সাথে কথা বলছি তার জন্য দুজনেই আমাদেরকে কিছুটা হলেও বলতে পারেন, একটা ধারণাটা আরো পরিচ্ছন্ন হয় আমাদের কাছে। জি, আমি আগে একজনও আপনাদের ফোন করেছিলাম এবং তাকে বলছিলাম যে আসলে কয় কি না, এটা আমার হচ্ছে না, আমি হয়তো কি ভাববে, তারও অনেকটা মানসিক প্রবলেম হয়, যেটা আমি তাকে বলি যে আমরা যদি শেয়ার করি সেটাই। যেমন আপনাদের অনুষ্ঠান দেখে আমি অনেক কিছু নিজেকে গুছিয়ে নিই আপনার কথা শুনে, এবং ডাক্তারদের আমি প্রতিনিয়তই দেখি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তাহলে আগাই আমরা, কারণ আমাদের তো অনেকে ফোনের জন্য অপেক্ষা করেন। তাহলে আমাদের কাছে মানে একটু কি রাগ কাজ করছে বেশি, তাই তো? রাগ কাজ করছে এবং আমি স্বস্তি পাচ্ছি না যে আমি কি করবো। আমি হঠাৎ করে আমার মেন্টালি অনেক প্রবলেম হয়ে যায় যে আল্লাহ, আমি এদের জন্য কিন্তু আমাকে নিয়ে তো একটু ভাবে না। যেমন আমি রাত্রে বাসায় আছি, আমি চাই যে আমার স্ত্রীটা আমার খাবারটা সুন্দর করে টেবিলে দিই এবং আমাকে একটু টেক কেয়ার করুক। ওই বাচ্চাকে বলবো, আমার আইসে আমার বাচ্চাকে বলতে হয় যে বাবা আমাকে এটা খাওয়াতে, আমি নিয়ে, অথবা আমি নিজে নিয়েও খাই। সেটাই, একটু মনটা খারাপ হয়, মানে খারাপ হয় এবং অনেক উত্তেজিত। এবং আমার আর একটা ম্যাডাম একটু ক্লিয়ার বলি যে আমি ওই মানুষের কাছে আমার একটা বাজে স্বভাব আছে, যেটা যে আমি অন্যায় করি না, আমি তোমার কাছে ছোট হতে পারবো না, তোমার কাছে আমি কেন নথি স্বীকার করবো তোমাকে। কিন্তু আপনাদের অনুষ্ঠান দেখে তারপরও আমি চেষ্টা করি এবং চিন্তা করি যে না, ডাক্তার তোমাকে এদের এই পরামর্শ দিচ্ছে দেখে আমি বাইরে যখন ওর সঙ্গে রাগারাগি করে বেরোয় যাচ্ছি, অফিসে যাই, তখন চিন্তা করি যে না, ডাক্তাররা তো এইভাবে পরামর্শ দেয় দেখে আমি আজকে বাসা থেকে যে অফিস থেকে যে আমি তারে আমি নিজেই বল যে না, তুমি রাগ করো না, অথবা হয় আমারই ভুল হয়েছে, ঠিক আছে তোমার। হ্যাঁ, বা তার জন্য একটা ছোটখাটো হাতে করে নিয়ে যেতে পারি আমরা, তাই না? আমাদের তো পৃথিবীতে এসছি আমরা অল্প দিনের জন্য, চলে যাব তো সবাই, তাই না? যতদিন বেঁচে আছি আমাদের যদি সুন্দর সম্পর্কে থাকতে পারি, আমাদের মনটা ভালো থাকে আর কি। যাই হোক, আজকে আমাদের কাছে প্রশ্নটা বলে দিলে ভালো হয়। আমি জি জি, আমি এই জন্য একটু মানে আরেকটু বলি, কিন্তু এইটা নিয়ে করে যখন আসি, কিন্তু আমার ওইটা আবার তার মানে আচরণ দেখে আমি এত আবার তার কাছে ওই ইচ্ছাটা হয় না যে না বলি, মনে হয় যে না, ঠিক আছে, সেটা আন্দাজ করা গেছে। আসলে আমি কি করতে পারি, এটা আপনাদের পরামর্শে কি আমি কি করতে পারি, মানে একটু প্রশ্নটা আরেকটু স্পেসিফাই করলে ভালো হয়। এর থেকে মানে এই যে আমি হঠাৎ রেগে যাচ্ছি এবং তাদের সাথে খারাপ আচরণ করছি, আচরণটাকে আরেকটু মাইল্ড কি করে করতে পারি, তাই তো? একটু সুন্দরভাবে আচরণটা কিভাবে করতে পারি। অনেক সুন্দর প্রশ্ন, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন থাকলে করো। খাদিজা প্রশ্ন একটু জিজ্ঞেস করছিলাম যে আপনি যখন রাগ করেন, একটি ঘটনা, একটা এক্সাম্পল দেন যে আমি রাগ করে, এই ঘটনাটা হলো, এরপরে আমি রাগ করেছি, একটি এক্সাম্পল দেন। না, যেমন ঘটনাটা খাবারটা রেডি করছে না, যেমন আমি অফিস থেকে আসছি, আমি চিন্তা করি যে আমার পরিবার আমার জন্য, আমি যে পরিশ্রম করে আমি প্যান্ট শার্ট খুলবো জমাগত, যে এসে আমার গামছাটা আমি তো হাত মুখ ধুবো, ব্রাশ করবো, কিন্তু ওরা আমার প্রতি একটু টেক কেয়ার করবে যে না তোমার আমার এটা প্রয়োজন। আমি যেমন রাখি, আমি যেমন একটা পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করি, কিন্তু সেটাও আইসে দেখি বিশৃঙ্খলা ভাব, ও কাজ করছে, কোনো সতর্ক থাকে না, আরো মেজাজ গরম হয়ে যায়, মনটা দিয়ে একটু শুনলে ভালো হয় একটু প্রশ্নগুলো। যখন দেখছেন যে যেভাবে চেয়েছিলেন ওভাবে গুছানো নেই, তখন আপনি রাগ করে কি করেন? রাগ করে ওদের দেখা যাচ্ছে যে বকাবকিও করে ফেলি যে তোমরা এরকম কেন, কখনো মারধর করেন?
না না না, ওরকম আচরণ এসে যায় না। অনেক সময় অনেক সিরিয়াস হয়ে গেলেই ওই ইয়াটা চলে আসে, গরম হয়ে দেখা যাচ্ছে তার সঙ্গে এই ব্যাপারে পরে 2-3 দিন কথাই বলি না, যে না তুমি এই মানসিকতার মানুষ না, তুমি অনেক নোংরা মানুষ। ভাঙচুর করেন? জি জি জি, আমি ওইরকম ভাঙচুর করেন? না 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 না, আমি ওই ধরনের ইসে যাই না। ইচ্ছা করে, কিন্তু ওদের দেখাই অনেক রাগ যে আমি এইটা করবো, আমি বলি কথা বন্ধ করে দেয়। ভাঙচুর করে। ঘুম কেমন হয় রাতে আপনার? জি, ঘুম কেমন হয় রাতে? ঘুম খুবই কম হয়, অনেক কম হয়। যেমন অস্থিরতা কাজ করে? হ্যাঁ হ্যাঁ, অনেক অস্থিরতা কাজ করে। ভয় কাজ করে ভেতরে কোনো? হ্যাঁ, ভয় কাজ বলতে ওইভাবে কোনো ভয় কাজ করে না, কিন্তু আমার কাজ করে এটাই যে আমার এরকমও মনে হয় যে আমি এদের রেখে চলে যাই। আমি একা একা থাকি, আমি মনে হয় ভালো থাকবো, যে একা একা থাকি, এদের জন্য এত কিছু করি, মানে আমার কি একটু কেয়ারটা করবো না, আমি একা একা চলে যাই, আমি দূরে চলে যেতে বলতে চাই এদের থেকে। আচ্ছা, আপনি এই যে মাঝে মাঝে যে খারাপ আচরণ হয়ে যায়, রেগে যান, এটার জন্য পরে কি ক্ষমা চান বা এরকম কিছু প্রকাশ করেন? না, এটা আমি যখন বাসা থেকে আবার বেরোই তখন আমার মন হয় যে এটা করা মনে হয় আমার ভুল হয়ে গেছে, এটা কেন করলাম। পরে এবারে পরিবারের জন্য অনেক অনুশোচনা বোধ হয়। সেটা শেয়ার করেন কিনা? যে না, আমি শেয়ার করার মতো এরকম কেউ আসলে পার্সোনালি বিষয়, তো আমি অনেক নিজেকে নিজের পার্সোনাল না না অন্যের সাথে শেয়ার না, আপনার ওয়াইফের সাথে শেয়ার করেন? ওয়াইফকে বলা হয় কিনা যে আমি দুঃখিত যে আমি করে ফেলেছি তোমার সাথে? না, এতে হয় না, ওই জিদ কাজ করে যে না, তার কাছে আমি ছোট মনে হয় যে তার কাছে কিছু বললে আমি ছোট হয়ে যাব, কিংবা সে কেন বুঝতেছে, এটার জন্য তাকে আমার এতে করা হয় না কখনো, ওইভাবে হয় না যে আমি পাবো না, তার আসতে হবে সেই। থ্যাংক ইউ সো মাচ, অনেক পরিষ্কার হলো, আমাদের অতিথিরাও সুন্দর করে প্রশ্ন করেছেন, ব্যাপারটা অনেক পরিষ্কার হয়েছে, আমাদের অতিথিরা আলোচনা করছেন, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেক্সট ডেতে যদি ওয়াইফকে সঙ্গে করে ফোন করা যায় আমরা আরও কৃতজ্ঞ হব। আমরা আলোচনা শুনি আমাদের অতিথিদের। ওকে, সো তুমি আগে বলবো। যেটা হচ্ছে যে রাগ কাজ করছে, রাগ যে কাজ করছে ওই জায়গাগুলো উনি একটু নোট ডাউন করতে পারে কোন কোন জায়গাগুলো, এবং আলোচনা করা। তবে আমি একটু বলি যে আমরা ভাবি যে আবেগ, রাগের কারণে আমাদের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম আসলে দেখা যাচ্ছে রাগের কারণে শুধু সম্পর্ক নষ্ট, দায়িত্ববোধ, ভারসাম্যতার কারণে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয় বা ভেঙে যায়। তো যেটা হয় যে ভারসাম্যতাটা যদি একটু ভারসাম্যতাকে এবং কমপ্লিমেন্টারিকে, দুইটাকেই একসাথে আমি বলি, এটাকে বলে সিম্বায়োটিক বা মেথোজীব সম্পর্ক, যেটা হচ্ছে দুইজনই খুশি থাকবে সম্পর্কের মধ্যে, কেউ কম করছে কেউ বেশি করছে, এটা ভারসাম্যতাটা থাকবে, দুজনেই করছি। যেমন উনার নিড হচ্ছে আমার খাবার এগুলো গুছিয়ে রাখুক, তো এভাবে উনি রাখলো, আবার উনি দেখা গেছে ওয়াইফের একটা নিড ফুলফিল করছে, যে আমি হয়তো একটু লেট করে উঠি, ঠিক আছে তুমি লেট করে উঠো, আমি সকালের নাস্তাটা আমি ব্যালেন্স করে নিব। তো এই যে এটাকে হচ্ছে বলছে, কিন্তু আমরা যেন গ্রান্টেড মনে না করি, যেটা আমার প্রাপ্য। হ্যাঁ, তো তখন হলো সম্পর্কের মধ্যে ভারসাম্যতাটা থাকে, এবং আমরা তখন হচ্ছে যে যেটা নার্চারিং হয় সম্পর্কটা। তো আর নিউরোসাইকোলজিস্টরাও কিন্তু বলেছেন যে একটি সম্পর্কের মধ্যে মানে ছোট ছোট ভালো লাগার কাজগুলো করতে বলেছেন, এর ফলে যেটা হয় সম্পর্কটা সামনের দিকে সুন্দরভাবে, মানসিকভাবে সুন্দরভাবে এগিয়ে যায়। তো আমার মনে হচ্ছে উনি নিজের যত্নটা ওনার করা প্রয়োজন, নিজের একটু হাঁটা, নিজের পছন্দের খাবারগুলো খাওয়া, একটু নিজের দিকেও কিছুটা ফোকাস করা। যেহেতু বলছেন যে সন্তানের জন্য, ওয়াইফের জন্য শুধু কাজই করছেন, উনি নিজের জন্য কি করছেন এটা শোনা হয়নি। তো আমার মনে হয়েছে নিজের দিকে একটু যত্নশীল হওয়া প্রয়োজন। তো নিজের দিকে যত্ন করতে পারলে তখন দেখা যাবে মনটা একটু হালকা বোধ করবে। নিজের যত্ন বলতে তো আমাদের একটু যদি এক্সপ্লেইন করে দিতাম ভালো হতো। নিজের যত্ন বলতে ম্যাডাম এই যে আমি যে একটু এক্সারসাইজ করব, এটাও কিন্তু আমি নিজের যত্ন করলাম। আমি একটু নিউজ পেপার পড়তে পারি, একটু সময় নিয়ে বসে চা খেলাম, একটু বাগানে গেলাম, গাছের নিচে বসলাম, পছন্দের একটা সিনেমা দেখলাম, বন্ধুর সাথে দেখা করলাম। অনেক দিন বাগান কই পাবে, গাছের বাসাগুলোতে কোনো বাগান নেই, ছাদের উপরে গিয়েই ম্যাডাম বসলো,
মানে টঙের দোকানে গিয়ে একটু চা খেলো বা বন্ধুদের সপ্তাহে একদিন একটু মিট করলো, ওই যে বলছে যে আমি কোনো কথাই বলি না, আমাদের কাছে কিছু কিন্তু বন্ধু থাকে যাদের সাথে শেয়ার করলেও আমরা একটু রিলিফ ফিল করি। তো উনি আমার মনে হচ্ছে একটা বাউন্ডারি দিয়ে চলছে যেখানে রিলিফের জায়গাটা ওনার কম এবং খুব ওই একটা জায়গায় এক্সপেক্ট করে রেখেছে যে এরকমই হতে হবে, সেটা বাইরে যখনই দেখছে নিতে পারছে না ওই জায়গাটা। তো তখন যখন নিজের যত্ন নিবে তখন দেখা যাবে ওই জায়গাগুলো তার জন্য নেওয়াটা সহজ হবে এবং শেয়ারও করতে পারবে, সরি বলতে পারা, এবং তখন দেখা যাবে ওয়াইফও অনেক কিছু শেয়ার করবে। ওয়াইফেরও মনে হচ্ছে যে ওনার সাথে কি শেয়ার করব, উনি তো শুধু রেগেই যাচ্ছেন। তো উনি যে রাগ করছেন কি কারণে, উনার লেন্স দিয়ে উনি দেখছে উনার মতো করে। তো এই দুজনের দেখার মাধ্যমটাকে পরিবর্তনের জন্য উনার কাপল কাউন্সেলিং করতে পারে। আর আমি প্রথমে বলবো ইন্ডিভিজুয়াল একটি কাউন্সেলিং করার জন্য। যে মানে এটা তুমি ভালো বলেছো যে মানে একই শুধু নিজের লেন্স দিয়ে না দিয়ে অন্যের লেন্স দিয়েও জিনিসটা দেখা, আর কি অন্যের দৃষ্টিকোণ থেকেও দেখা জিনিসটা। কারণ উনি যে ব্যবহারগুলো করছেন এর ফলে আসলে যদি একটু আলাদাভাবে দেখেন যে উনাদের সম্পর্কের উপর এটা কি প্রভাবটা পড়ছে। থ্যাংক ইউ ম্যাডাম। সম্পর্কের জায়গাটা যদি বলি তাহলে মানে প্রথমেই যে আমাদের যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে সম্পর্কটা একটা মানে যেটা আমরা বলি যে টক্সিক বা মানে সেই জায়গাটা আছে, এখানে একটা মানে অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে। সেটা হচ্ছে যে তাদের পরস্পরের মধ্যে যে কথা বলা, যে কমিউনিকেশন, এটা প্রায় সময় মানে বিঘ্নিত হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা যদি বলি যে আমরা অনেক সময় বলি স্টোন ওয়ালিং বা একটা পাথরের দেয়াল তৈরি হয়ে যায় তাদের মধ্যে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে বের হয়ে আসার জন্য ওনাদের প্রফেশনাল হেল্প অবশ্যই দরকার, কারণ এটা আসলে দুজনের মধ্যে থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ওনারা নিজেরা এটা মানে কাভার করতে পারবে না। আর যত্নের জায়গা থেকে যদি বলি তাহলে ওনারা চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে যেটা মানে যে ওনার মানে স্ত্রীর দৃষ্টিভঙ্গি কি সেটা দেখা, প্লাস ওনার কথার মধ্যে যে ব্যাপারগুলো চলে আসলো আমরা অন এয়ারই যেটা শুনলাম, সেটাতে দেখা যাচ্ছে যে অপোজিট পক্ষ মানে বা মানে স্ত্রী বা সঙ্গী সম্পর্কে অভিযোগই চলে আসছে, কিন্তু তার প্রশংসা বা তার কোনো কিছু আমরা দেখতে পাই নাই। এবং নিজেকে বড় করে দেখার একটা ব্যাপার চলে আসছে যে আমি করি আমি এটা করি, আমি নীতিবান। তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে কি যে ওনার স্ত্রী কিন্তু ছোট হয়ে যাচ্ছে, মানে আমাদের সবার চোখে এরকম মনে হচ্ছে। তো এই জায়গাটা যদি প্রতিনিয়ত ঘরের মধ্যে হয় তাহলে আসলে সম্পর্ক কিন্তু মানে এইভাবে টক্সিক হয়ে যায় বা একটু দূষণীয় হয়ে যায়। পারস্পরিক একটা ভারসাম্য থাকা দরকার, পারস্পরিক বোঝাপড়ার একটা ব্যাপার আছে, পরস্পরকে বুঝে নেওয়ার ব্যাপার আছে, এবং করে প্রশংসা করা, সরি বলা, এগুলো খুব জরুরি। সেই জায়গাটা কিন্তু অনেক মিসিং হয়ে যাচ্ছে। তো যত্ন যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস উনি মনে রাখতে পারে যেটা উনি নিজে থেকে শুরু করতে পারেন। তারপর যদি না পারেন সেই ক্ষেত্রে প্রফেশনাল হেল্প নিলেন। সেটা হচ্ছে যে রেসপেক্ট করা, যে উনি কথা বলার ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন যে কোন কথাটাতে মানে ওনার সঙ্গী রেসপেক্টেড হয় সেইভাবে যদি কথা বলেন, আমার মনে হয় যে একটা বাধা উনি অতিক্রম করতে পারবেন। এবং তারপর হচ্ছে যে শেয়ার করা, আরটা হচ্ছে যে নিজের যত্ন যে ব্যাপারটা, নিজেকে একটু সময় দেওয়া, যেটা খাদিজা বলছেন। তা আমি বলবো যে নিজেকে একটু সময় দেন, কারণ আপনার ছোটবেলা ছিল, আপনার ভালো লাগার কাজ ছিল, আপনি কোনো জিনিস পছন্দ করতেন, সেই জায়গাগুলোতে একটু যান, নিজেকে একটু সময় দেন, তাহলে মানে নিজেও সমৃদ্ধ হবে। কারণ আমার পকেটে যদি টাকা থাকে তাহলে আমি ধনী, ঠিক আমার মধ্যে যদি আনন্দ থাকে তাহলে আমি মনের দিক থেকে ধনী। তো সেই জায়গাটা মনে হচ্ছে যে কমে যাচ্ছে। আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে আমি ছোট হয়ে যাব। আমরা আসলে ছোট হই না, বরং আরো বড় হই। নিজের যে আমার ইয়েটা আছে, দুর্বলতা স্বীকার করলে কিন্তু আমরা আরো বরং মানুষের কাছে শ্রদ্ধা বেশি পাই। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নীরব কেন? ফোনটা কি কেটে গেছে? না জি, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। জি, ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। জি, আমি একটু সমস্যা, মানে আমার মেয়ের বয়স 14 বছর আর কি, 14। জি জি। তো ও একটা এই অনলাইনে যে পড়াশোনা মোবাইলে বিভিন্ন সময় করতো আর কি, তো মেসেঞ্জারে কথা বলতো তার বান্ধবীদের সঙ্গে। তো এক পর্যায়ে সে একটা ছেলের প্রতি একটু দুর্বল হয়ে যায়। আচ্ছা। তো আমি মেসেঞ্জারে তাদের কথোপকথন গুলো একদিন দেখলাম আর কি, দেখে বিষয়টা অনুমান করলাম।
তো পরে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এর নাম্বার কোথায় পেলা? তখন বললো যে আমার এক বান্ধবী দিয়েছে, তার এক বান্ধবী নাম্বারটা দিয়েছে। আমি বললাম যে তুমি দিয়েছে তো কথা বলতে হবে। তখন বলছে আমার বান্ধবী ওর সঙ্গে প্রথমে অভিনয় করতে বলছিল, এরকম একটা বিষয়। তো তার কথোপকথন গুলো দেখে ওরকম মনে হলো যে প্রথমে সে কিছুটা অভিনয়ের মতো করছে আর কি, কিন্তু একটু খুব ইন্টারেস্টিং লাগছে, শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে। অভিনয় বলতে কি মিন করা হচ্ছিল ওখানে? মানে মানে তার একজন প্রেমিক হিসাবে অভিনয় করবে এরকম বিষয়। ও আচ্ছা আচ্ছা, মানে ওই মেসেঞ্জারে কথাবার্তার মাধ্যমে মানে একটু প্রেমের অভিনয় করতে হবে। জি জি। আচ্ছা। তো প্রাথমিক কথাবার্তা গুলো 2-3 দিন ওরকমই ছিল, কিন্তু ওই আলাপের এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা মানে তার প্রতি দুর্বল হয়ে গেছে আর কি। মানে মেয়েটি দুর্বল হয়ে গেছে ছেলেটির প্রতি? হ্যাঁ, ছেলেটির প্রতি দুর্বল হয়ে গেছে। তো এটা আমরা যখন একটু জানতে পারলাম তখন তাকে বললাম এই বিষয়টা নিয়ে একটু জবাবদিহি করলাম আর কি। তো তারপরে হচ্ছে ওর খালামুনিরা ওকে একটু বুঝালো যে এটা তোমার পড়াশোনার বয়স, এগুলো সম্পর্কে এই সময় জড়ানো যাবে না। তো তারপরে তার মোবাইলটা অবশ্য আর ব্যবহার করতে দেওয়া হয় না। আচ্ছা। তো তারপর থেকে ও একটু অমনোযোগী হয়ে গেছে, মানে ঠিকভাবে পড়াশোনা করতে চায় না। তারপরে হয়তো আমরা একটা কথা বললে রেগে যায়, তো সার্বক্ষণিক দেখা যায় যে টিভি দেখছে, মানে এরকম একটু আনমনা স্বভাবের হয়ে গেছে আর কি। তো এই সমস্যাটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? আচ্ছা, মানে এখন আর মোবাইলে কথা বলছে না, কিন্তু ওর আচরণের মধ্যে পরিবর্তন এসে গেছে, ও একটু অমনোযোগী হয়ে গেছে। জি জি জি। তা এটার কি কারণ এটা হতে পারে ও একটু জড়িয়ে পড়েছিল, একটু ভালোবেসে ফেলেছিল, সেটা মিস করছে, এরকম কি হতে পারে? হ্যাঁ, মনে হচ্ছে আর কি সেই বিষয়টা আর কি। তোর মার সাথে ওর সম্পর্কটা কেমন? মার সাথে একটু ঘনিষ্ঠতা আছে কি? হ্যাঁ, ঘনিষ্ঠতা আছে, কিন্তু ওর মা একটু ওই রাগী স্বভাবের, তো যার কারণে মার সঙ্গে বিষয়টা ওইভাবে সে শেয়ার করে নাই আর কি। ও, মাকে বলেইনি? না, এটা বলেই নাই। আচ্ছা, বাবাকে বলেছে? না, বাবাকেও বলে নাই। আমরা ওই যে মেসেঞ্জারে আমি মাঝে মাঝে হয়তো এমনি দেখি যে কি পড়াশোনা করলি কালকে, দেখি একটু। আচ্ছা আচ্ছা। ওই মেসেঞ্জারে চেক করতে গিয়ে দেখি তাদের কথোপকথন গুলো আর কি এখানে। ওকে, তখন মেয়ে কি আলাদা করে ওর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? হ্যাঁ, আমি ওই বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলেছি আর কি। তো ও কি স্বীকার করেছে যে ও একটু দুর্বল হয়ে গেছিল ছেলেটার প্রতি? হ্যাঁ, ও স্বীকার করেছে। বাহ, এটা তো খুব অনেক অনেস্টির পরিচয়, তাই না? যে আমি প্রথমে অভিনয় করছিলাম, কিন্তু শেষের দিকে আমার একটা দুর্বলতা কাজ করেছে। এবং আমরা তো জানি, তাই না, যে এই বয়সটাতে কৈশোরে কিন্তু আমাদের উল্টো জেন্ডার, মানে যারা মেয়ে হলে ছেলেদের প্রতি, ছেলে হলে মেয়েদের প্রতি, অপোজিট জেন্ডার, তাদের প্রতি একটা আকর্ষণ ওই বয়স থেকেই, মানে কাজ না করাটাই অস্বাভাবিক। ওই বয়সে কিন্তু আকর্ষণ বোধটা হয়, হ্যাঁ, শুরু হয় ওই বয়স থেকে। তো এখন তো আরো আগে থেকে শুরু হয়, 14 আমরা তো শুনি যে আরো 9-10 বছর বয়স থেকেই তাদের অপোজিট জেন্ডারের সাথে মানে আলোচনার ধরনটা পাল্টে গেছে। হ্যাঁ, তো কাজে এটা খুব অস্বাভাবিক কিছু না, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে ওদেরকে আসলে ওদের সাথে আমাদের আরো নৈকট্য থাকলে ভালো হয়। যেমন মার সাথে ওর তেমন বন্ধুত্ব হয়নি আর কি, মা যেহেতু রেগে যাচ্ছেন, তো সেই জন্যই হয়তো বাবাকে কিছুটা সে হয়তো আস্থায় আনতে পেরেছে, সেজন্য শেয়ার করেছে। তো প্রশ্নটা হচ্ছে যে কিভাবে ওকে হেল্প করা যায় এই সময়, এখন এই সময়টাতে, বা এই বিষয় নিয়ে, এটাই কি প্রশ্ন? হ্যাঁ, জি জি। মানে সে যে একটু অমনোযোগী হয়ে গেছে, পড়াশোনায় মনোযোগী না, আমাদের সঙ্গে একটু হয়তো রেগে যায় একটু কথা বললে, এই সমস্যাটা থেকে একটু বেরিয়ে আসছে। ওর ভাই বোন আছে? জি, ওর ভাই আছে। ওর চেয়ে বড়? জি, বড়। কত বয়সে গ্যাপ? ও ভাইয়ের বয়স হচ্ছে ওই 21, ভাই ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে আর কি। আচ্ছা, ওকে, তাহলে বেশ গ্যাপ আছে না দুই ভাই বোনের মধ্যে বয়সে? হ্যাঁ, 5 বছরের মতো গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা। ভাই বোনের সম্পর্কটা কেমন? সম্পর্ক ভালো। আবারও অবশ্য ওই ছেলে দীর্ঘদিন থেকে, ছোটবেলা থেকে আমার বড় ভাইয়ের কাছে থাকতো আর কি। ও আচ্ছা আচ্ছা। মানে ভাই
মানে আমার ভাইয়ের বাচ্চা ছিল না তো, ছোটবেলা থেকে ওখানেই মানুষ হয়েছে, আর মেয়েটা আমাদের কাছে। আচ্ছা, তাহলে ভাইয়ের সঙ্গে খুব একটা থাকাও হয়নি, ও তো একাকিত্বে ভুগছে মেয়েটা, তাই না? না, ও মাঝে মাঝে অবশ্য বলে ম্যাডাম যে আমাকে খুব বোরিং লাগছে। হ্যাঁ, ও বোর ফিল করার কথা, লোনলি ফিল করার কথা, তাই না? এটা বলে যে তোমার অনেক ভাই বোন, তোমরা মিশে আড্ডা দাও, আমার তো কেউ নাই, মিস করছে ওটা। ঠিক আছে, বুঝতে পারছি। একটু লাইনে থাকতে হবে, প্রশ্ন থাকলে। প্রশ্ন নেই। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওর এই পরিবর্তনটা কতদিন ধরে? এটা যে গত মার্চে মূলত এই সমস্যাটা আর কি। আমি প্রথম মার্চের মাঝামাঝি থেকে সে কথা বলা শুরু করছে, আর মার্চ মাসের 25-26 তারিখের দিকে আমি বিষয়টাকে করছি আর কি, আইডেন্টিফাই করে গেছে। আচ্ছা, ও কি আপনাদের আগের না, মাসখানেক আগের কথা আর কি। আপনাদের কথা শুনে, মানে কথা শুনে, কিন্তু ওই যে মানে শুনতে চায় না আর কি, জোর করে শোনাতে হয়, বারবার বলতে হয় একটা কথা কয়েকবার 5-7 বার বলার পর তারপর তো শুনলো, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, জোর করে যে শোনান, কি বলে জোর করেন? মানে ওকে বলি, যেমন আমি ওকে আজকে বাংলার একটা পড়া দিয়েছিলাম যে তুমি গল্পটা পড়বা, আমি তোমার সন্ধ্যার দিকে নিব। সে পড়লো না। তারপরে আমি বইটা ওর কাছে আনে দিলাম, আমি বললাম যে মা তুমি পড়ো, আমি তোমার কাছে কিন্তু পড়াটা নিব। তারপরে কিছুক্ষণ পর আসে দেখি সে তাও বইটা মেলাম করে নাই, টিভি দেখতেছে। তারপরে দুপুরে আবার বললাম যে মা তুমি এখন পড়ো, টিভি দেখিও না, আমি কিন্তু সন্ধ্যার সময় পড়াটা নিব। মানে তাও পড়ায়নি দেখছি। তখন কি আপনি বকা দিলেন? না, বকা দেই নাই। মারেন কখনো? ওর মা বা আপনি কখনো মেরেছেন? আমি অনেক আগে একবার মেরেছিলাম, একটু এমনি হাতে একটু, মানে একটা আচরণগত সমস্যার কারণে হাত দিয়ে একটু মার দিয়েছিলাম, এটুকু আর কি। ওর তো মোবাইল ফোনটি নিয়েছেন, কি বলে নিয়েছেন মোবাইল ফোনটি? ওকে বলা হয়েছে যে তোমাকে তো পড়াশোনার জন্য মোবাইলটা দেওয়া হয়েছিল, ওর মার মোবাইলটা মূলত ব্যবহার করতো আর কি, তো যে তুমি যেহেতু মোবাইলের অপব্যবহার করছো, যার কারণে তোমাকে এখন আর মোবাইল দেওয়া হবে না, এটাই বলা হয়েছে আর কি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা তো ছোট্ট একটা বাচ্চা সম্পর্কে শুনলাম, ওর জন্য অনেক আমাদের শুভকামনা রইল। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। হ্যাঁ, কে আগে বলবে? তুমি বলতে চাও? বলি। সো যেটা হচ্ছে যে হয় কি, আমরা ওর তো হয়তো ওই যে কথা একটু একাকিত্বে যে বড় হয়েছে বোঝা যাচ্ছে, এবং তখন হয় কি যে আবেগীয় যে প্রকাশটা, হয়তো গল্প করার যে আমাদের ইচ্ছাটা থাকে, আমাদের তো এরিক বার্ন টিএ ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস থেরাপিতে 3টা হাঙ্গারের কথা বলেছে। ওই একটা হাঙ্গার হচ্ছে যে কথা বলার হাঙ্গার। তো ওই হাঙ্গারটা যে রয়েছে, তো ওখান থেকে হয়তো এই যে একাকিত্বের মধ্যে একজন ভালো বন্ধু পেয়েছে গল্প করার মতো, কিন্তু মনে হচ্ছে যে এখন তো সে একটু স্যাড, দুঃখে আছে, তার মধ্যে যদি অনেক বেশি উপদেশ দেওয়া হয়, অনেক বেশি চাপ দেওয়া হয়, ওগুলোকে খুব বার্ডেন মনে হচ্ছে, ওর কাছে মনে হচ্ছে এক্সট্রা আরও চাপ। তো ওকে একটু স্পেস দেওয়া, সময় দেওয়া, ওর পছন্দের কাজগুলো একটু করতে ওকে মনে করিয়ে দেওয়া, বাবা মা হিসেবে ওর যেই সময়টা দরকার একটু পাশে বসা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, একটু বাইরে নিয়ে যাওয়া, কিংবা সবাই মিলে একটা মুভি দেখতে পারে, একটা ছবি দেখতে পারে, তাই না? আজকাল তো ছবি, তো ভিডিওতে আমরা অনেক ছবি বের করে দেখতে পারি, তাই না? মানে হয় না যে 3জনই তো মানুষ, একসঙ্গে কিছু অ্যাক্টিভিটি করতে পারে যেটা একটু আনন্দ হতে পারে। এবং কিছু ক্লায়েন্ট এসেও কিন্তু বলে যে ম্যাডাম এমন ভাবে বাবা মা মুখভঙ্গি করে, মানে ওনাদের মুখভঙ্গি দেখলে আরো কষ্ট হয়, যে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে ঢং কি হয়েছে, এগুলো কিছুই না, জীবনে এখনো কিছুই দেখো নাই, হ্যাঁ চাইতেই সব পাচ্ছ, তো বুঝবা কি, পড়ো পড়ো। তো এই কথাগুলো তখন ওদেরকে আরো বেশি কষ্ট দেয়, বিরক্তি সৃষ্টি করে। তখন দেখা যায় আরো রাগ করছে, কষ্ট পাচ্ছে, লুকিয়ে লুকিয়ে কান্না করছে, অনেকে তো সেলফ হার্ম করে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। তো এই কারণে যেটা হচ্ছে যে একটু ও যাতে নিজের যত্ন করতে পারে, এবং ওকে যদি কাউন্সেলিং এ নিয়ে আসা যায়। আচ্ছা, কাউন্সেলিং এর কথা না বারবার না বলি, কারণ কোথায় নিয়ে যাবে মানুষ বুঝতে পারে না। একটু সাইকোথেরাপি আন্ডারে থাকলে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা সেন্টারের কথাই বলি সাধারণত, কারণ আমরা এখান থেকে তো ব্যক্তিগত নাম্বার কাউকে দেই না। তো আচ্ছা, তো দেখা যায় কি যে বললে যে মনের যে একটু হালকা হতো, ওটা ওকে অনেক সাপোর্ট। আমার মনে হয় এখানে পুরো পরিবারের আসলে
একটু পরিবর্তন দরকার আর কি, তাই না? জি, জি। মাকে খুব ভয় পায়, হ্যাঁ। তো মার সাথেই তো মেয়েরা একটু শেয়ার বেশি করার কথা, কিন্তু মাকেই অত বেশি ভয় পেয়ে যাচ্ছে, বাবার সঙ্গে তাও একটু শেয়ার করে, তো জি। মারও একটু কাছাকাছি যাওয়া দরকার মেয়েটির, তাই না? জি। ওকে, আমার ম্যাডাম যেটাই আপনি বললেন যে ফ্যামিলি টাইম এবং ফ্যামিলির সবার সাথে সবার একটু ওঠা বসার যে বিষয়টা সেটা হওয়া দরকার। আর একটা বিষয় হচ্ছে যে মানে যেটা কোয়ালিটি টাইম, আমরা কোয়ালিটি টাইমটা আসলে কি করব, মানে ওর কথাটা কিন্তু শোনা দরকার। কোয়ালিটি টাইমটা যদি একটু মানে বুঝিয়ে বলেন। আমরা মানে এটা মানে এই না যে ওকে অনেক কিছু বোঝানো, ওকে বসে বসে অনেক গল্প করা, এটা না, বরং ওর কথাটা শোনা, এবং সেটা ওর যে বয়স তাতে সপ্তাহে অন্তত 2-3 বার যদি করা হয়, যে 15-20 মিনিটের মতো, যে ওকে শোনা, ওর কথা বোঝা, তাহলে সেটা একটা মানে মানে এটা তো রুটিন করে 15-20 মিনিট করা যায় না, এটা অভ্যাসে পরিণত করে ফেললে ভালো কিন্তু হয়। মানে বলাটা আর কি, যাতে যেহেতু ওনারা করেন নাই তাতে যাতে মানে প্র্যাকটিসটা শুরু করতে পারেন সেই জন্য। আর একটা হচ্ছে যে সুনির্দিষ্ট নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ এই বয়সে। অনেক সময় দেখা যায় যে প্যারেন্টরা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেন না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, কি করা যাবে সেটা বলেন না। তো বা শুধু প্যারেন্টসরা না, আমাদের কিন্তু আলোচনার মধ্যে জেনারেলাইজেশনটা খুব বেশি থাকে, স্পেসিফিকেশন থাকে না। আচ্ছা। যেটা আপনি বলেন না যে সুনির্দিষ্ট, মানে এরকম করতে হবে, সেরকম করতে হবে, সবাই এগিয়ে আসতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, এই না, না, ধরনের। সেটা না। না না, আমি বলছি আমাদের বাক্যের মধ্যে মানে সুনির্দিষ্ট ব্যাপারটাই নাই আমাদের, মানে আমরা শিখি নাই জাতিগতভাবে, সেটা বলছি। তো সুনির্দিষ্ট নির্দেশনা, যেমন এই যে মেয়েটা এই যে একটা অ্যাডোলেসেন্ট এজে আসছে, এখন এই বয়সের চ্যালেঞ্জ কিন্তু অপোজিট পার্টনার খোঁজা, নিজের ক্যারিয়ার ডেভেলপ করা, এই চ্যালেঞ্জগুলো সে মোকাবেলা করতেছে। সেই জায়গাটায় মানে তাকে সাহায্য করা, যে তুমি আমরা কিরকম হলে বা কোন বয়সে গেলে এই ধরনের একটা সম্পর্ককে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এই ব্যাপারে যদি একটা সুনির্দিষ্ট নির্দেশনা থাকে তখন কিন্তু মেয়েটার জন্য বুঝতে সুবিধা হয়। যেমন আমি একটা মানে একটা ফ্যামিলির কথা বলি, যে মেয়েটা মানে প্রথম দিকে এরকমই, এটাকে আমরা বলি লুডুস টাইপের প্রেম, যেটা শুরুতে থাকে, যারা মানে সম্পর্ক করতে চায় না আবার করতে ইচ্ছা করে, তারাই মূলত এরকম একটু খেলুড়ে টাইপের কিছু আচরণ করে। তো এরকম একটা জিনিস ধরা পড়ার পর বাবা তাকে বললো যে দেখো আমি তুমি তার সাথেই মিশবে যাকে তুমি বিয়ে করতে পারো। তো এই কথাটা বলার পর কিন্তু মেয়েটা বুঝতে পারলো যে মানে আসলে এইভাবে ঠিক হচ্ছে না, মানে আমি মানে সে যদি আমার বিয়ের উপযুক্ত হয় তখনই আমি তার সাথে মিশতে পারি বা তার সাথে কথা বলতে পারি। তো এই যে একটা নির্দেশনা ছিল, এই নির্দেশনাটা কিন্তু তার জীবনে তাকে হেল্প করছে। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে যদি উনি বলেন তাহলে মেয়েটা হয়তো অনেক কিছু বুঝতে পারবে বা তার ভুলগুলো ধরতে পারবে। কিন্তু যদি শাসন করতে যান, মানে এই ধরনের কোনো কথা না বলে যে কেন করলো বা কিভাবে হইলো বা করছো এখন ঠিক করতে হবে, তখন কিন্তু মেয়েটা কষ্ট পাবে, এবং এই মানে ফলো করাটা মানে দোষারোপটা কম করে বরং আরেকটু মানে তাকে বুঝতে চেষ্টা করা, এমপ্যাথেটিক হওয়া এবং কনস্ট্রাকটিভ কথা, মানে আমি এত কঠিন কথা বলতে চাচ্ছি না, মানে একটা ইতিবাচক আচরণটা যদি করেন তাহলে আর কি এটা কাটে ওঠা যায়। আর তারপর তো প্রফেশনাল বিষয়টা আছে, যেহেতু আমরা আজকে যত্ন কিভাবে নেবে এটাই মানে হাইলাইট করতেছি, যেন আমরা তারা নিজেরা কিভাবে যত্নশীল হতে পারে সেটা আমরা আগে বলতেছি, পরে চিকিৎসার ব্যাপারটা বলতেছি। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি তো। জি, আমি মোহাম্মদ জাফর আহমেদ, ঢাকা বাসাবো থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ শুনছি, আমরা তিনজনই শুনছি। আমার সৌভাগ্য যে আমি দীর্ঘ অনেকদিন পরে পেয়েছি আপনার লাইনটা, আলহামদুলিল্লাহ। না, আমাদেরও সৌভাগ্য এটা। জি, আমার সমস্যাটা আজকে টপিকসের সাথে আছে কিনা জানি না। না না, টপিকের সঙ্গে আমরা মিল করে চাই না, যে কোনো সমস্যা আলোচনা করতে পারে সবাই। আমার 3টা কন্যা সন্তান, একটা ছেলে। তো এবং বড় মেয়েটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো হঠাৎ আমি ওর সাথে যখন কথা বলতে যাই মতের ভিন্নতা হয়, কাজে এখন বিয়ে শাদী দিব, আমি যেটা চুজ করছি সেটা করছে না, বা তার সাথে আমি খোলামেলা কথাও বলেছি, বলার পরে একবার বলে আরেকবার সে জিদ করে। কত বয়স, কত বড় জনের? 21 বছর। আচ্ছা,
এখন একটা ছেলে দেখেছি, ছেলেটা তার চয়েস, তার চয়েস বলতে আমাদের চয়েস, মানে আমরা এনেছি গার্জিয়ানের পক্ষ থেকে। এখন ছেলেটা আমার আবার কেন জানে এটা আমি মনে মিল হচ্ছে না, সে আবার এটার প্রায়োরিটি। যাই হোক, এক পর্যায়ে এখন আলোচনা একদম কাছাকাছি। মেয়েটা মাঝে মাঝে খুব জিদ দেখায়, তো আর আমার মনে হয় যে ওর মার কথা শুনে আমি মনে ভাবি এটা মার কথা শুনে মানে আমার কেন জানি দেখবো আমার ভিতরে একা একা মনে হয় যে আমি আস্তে আস্তে বাচ্চাটি বড় করলাম এত আদর করে, আমার কোনো সম্মান দিচ্ছে না, বা আমি যে ডেলিভারি দিচ্ছি তাদেরকে সেই ডেলিভারিটা আমি পাচ্ছি না, এরকম একটা মনে কষ্ট আমার ভিতরে। আচ্ছা, ছেলেটার বয়স 15, তাই সেম। আরেকটা মেয়ে আছে, ওরও প্রায় 20 বছর, সেম। যে আমি আসলে এইভাবে নিজেকে খুব কষ্ট পাই যে আমি সংসারকে এত ডেলিভারি দেই, আমাকে তারা এতটা করছে না, আর আমার কথার মূল্যায়ন নাই। আমি নিজেকে খুবই মাঝে মাঝে খুব অসহায় বোধ করি। আচ্ছা, এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? আমার সম্পর্কটা আজকে আমাদের বিয়ে হয়েছে প্রায় 2003-এ, 2002-এ করি, 2002-এ। তো আমার বেশ 10-12 বছর 15 বছর ভালোই দিন, মানে আলহামদুলিল্লাহ যে আমার ভালো। এখনো আমরা হাউস ওয়াইফ আছি, মাঝে মাঝে খুব রেগে যায়। জিঙ্গত কারণ কিনা তার জ্ঞান শক্তিও কম, আমি যা বুঝতে পারি। মানে ওয়াইফের একটু রাগ বেশি? জি জি। আচ্ছা, ওকে। মানে বিয়ের প্রথম থেকেই এটা লক্ষণীয় ছিল? জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাদের বংশগতভাবেই তার মানে একটু মনে হয় যে তার দাদাও তার বাবাও। আচ্ছা, ঠিক আছে, এটা বংশগত না বলি আমরা কিন্তু অত পরিষ্কার নাই বিষয় এখনো, যেটা বংশগতভাবে রাগটা ট্রান্সফার হচ্ছে। আসলে রাগটা বলা হয় আমরা দেখে বেশি শিখি। হ্যাঁ, পরিবারের মধ্যে যদি রাগ প্রকাশ বেশি হয়, সন্তানরাও সেভাবে আচরণগুলো রপ্ত করে ফেলে। হ্যাঁ, তো মানে ওয়াইফের একটু রাগ বেশি, তাই তো? জি জি। সেই জন্যই কি বাচ্চারা একটু মাকে বেশি মেনে চলে? মাকে একটু ভয় পায় বেশি? না, ভয় পায় না, ওর ভক্ত বেশি। আচ্ছা, ওকে। কিন্তু মার রাগ বেশি, কিন্তু মার আবার ভক্ত হয়েছে বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 3 বাচ্চাই? হ্যাঁ হ্যাঁ, 3টা বাচ্চাই। বাবাকে কি একটু মানে বাবাকে কম ভালোবাসে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে কেন জানি আমি অসহায় বোধ মনে করছি যে আমি কি এইভাবে দিলে দিলে শেষ হয়ে যাব। আহারে, অনেক বেশি কষ্ট হচ্ছে। সংসারকে এইভাবে দিলাম, আমি এত কষ্ট করলাম। হ্যাঁ। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন যাচ্ছে? মাঝে মাঝে খুবই মধুরময় হয়, মাঝে মাঝে খুবই মনে হয় যে আমি নিজে মানে অনেক সহ্য করি, বা আর যখন পারি না তখন একটু সাউন্ডলি কথা বলি। লাউডলি কথা বলা হয়? জি। কখনো কি একটু হাতাহাতির পর্যায়ে যায়? না, এটা জীবনে 2বার হয়েছে, এটা অনেক আগে, তখন বাচ্চারা ছোট ছিল। আচ্ছা আচ্ছা, তারপর আর হয়নি? না। আচ্ছা, খুবই ভালো। ওকে, সো আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? প্রশ্নটা হয়েছে ম্যাম, আমার মনে হয় যে ওরা আমাকে বুঝতে পারছে না, এরকম একটা কষ্ট আমার ভিতরে থেকে যাচ্ছে। সেটা তো হচ্ছে পরিস্থিতির কথা আমরা বলছি। প্রশ্নটা কি এই প্যানেলের কাছে? প্রশ্নটা কি? প্রশ্নটা যদি আপনি আমার ছেলে মেয়েটা যদি আমার কথা শুনে, আচ্ছা, মানে কি করলে ওরা একটু আমার প্রতি আরেকটু সহনশীল, আরেকটু বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করবে, তাই তো? জি 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 জি। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই সুন্দর, মানে চাওয়াটা খুবই সুন্দর। আমরা রাখছি মাথায় এটা। একটু আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, আমি ওদের কাছে যাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আছে? থ্যাংক ইউ ম্যাম। আমি একটু থাকতে হবে, লাইনে থাকতে হবে, অতিথিদের প্রশ্ন আছে। জি জি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বর্তমানে কোন কাজগুলো করে ভালো লাগে?
আমি একটু আনন্দ প্রিয় মানুষ, তো একটু হাসাহাসি করলে, মনে ঘরে আইসে একটু সবার মুখে হাসি থাকলে, বা আমি সবকিছু আনন্দ করে, আমি ব্যবসা করি তো আনন্দ কাজ পছন্দ করি। আপনার বন্ধু আছে কি রকম? আমার বন্ধু, অনেক বন্ধু আছে, ব্যবসায়ী বন্ধু আছে। তাদের সাথে আড্ডা দেন? হ্যাঁ, আড্ডা, আমি প্রতিদিন আড্ডা দিই। ওকে, ওখানে কি একটু রিলিফ ফিল করেন? সরি, মানে রিল্যাক্স লাগে আড্ডা দিয়ে? হ্যাঁ, ও জি, রিল্যাক্স লাগে। ওকে, ঘুম ভালো হয় আপনার? ঘুমটা ভালো হয়, মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে ওই যে ঘুমের জন্য একটু খাইতে হয়, যে রিবোটিল জাতীয় খাইতে হয়। অস্থিরতা আছে? হ্যাঁ, অস্থিরতা আছে একটু। ওকে, কোনো প্রশ্ন নেই। ওকে, আমরা আলোচনা করি তাহলে। অনেক 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 ধন্যবাদ। একদম মনের কথাটা বলার যে একটা প্রয়াস ছিল, খুব ভালো লেগেছে আমাদের কাছে। একেবারে মনের ভেতরের কষ্টটা তুলে ধরা হয়েছে। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। আমরা খুব খুব মানে ভালো ফিল করেছি যে এরকম সুন্দর করে বলা হয়েছে এখানে। ডক্টর আতিক, আসলে সম্পর্ক যখন আসে, বাবা মার সম্পর্ক, ছেলে মেয়ের সাথে সম্পর্ক, সব সম্পর্কের একটা এক্সপেকটেশন থাকে। আর সেই এক্সপেকটেশন অনুযায়ী যখন মানে প্রত্যাশা অনুযায়ী যখন রেসপন্সটা আসে না, তখনই কিন্তু একটা কষ্ট জমা হয়, যেটার কাছে অনেক সময় মনে হয় যে সম্পর্কটাই অর্থহীন হয়ে গেছে। আর একটা অর্থহীন সম্পর্ক সবসময় বার্ডেন মনে হয় বা নিজের কাছে কষ্ট মনে হয়। ওনার কথা শুনে সেটাই মনে হলো। তো সম্পর্ক অর্থপূর্ণ করাটা কিন্তু আমাদের নিজেদের কাজ। আমি কিভাবে আমার সম্পর্কটাকে অর্থপূর্ণ পর্যায়ে নিয়ে যাব, সে জায়গায় কিন্তু আমাকে কিছু কাজ করতে হবে। যেমন ফ্যামিলির সবার সাথে যে সম্পৃক্ত হওয়ার যে বিষয়, শেয়ারিং এর যে বিষয়, দেখা যাচ্ছে যে ওনার বন্ধু মহলের সাথে উনি ভালো শেয়ার করতে পারছেন, কিন্তু ফ্যামিলির সাথে সেটা হচ্ছে না। এখন কিভাবে হচ্ছে না, আসলে এটা তো আরো অনেক কথা শুনলে বোঝা যাবে। এই জন্য আমি অন্যের কোনো প্রশ্ন করলাম না। তো আমার মনে হয় যে উনি যে কষ্টটা পাচ্ছেন, এটা থেকে বের হতে গেলে ওনার মানসিক স্বাস্থ্যের যে পেশাজীবী আছে তাদের সাথে কথা বলা দরকার। কারণ ওনার সম্পর্কের বয়সটা অনেক দিনের এবং ছেলে মেয়েও বেশ বড়, এখন বিয়ের পর্যায়ে চলে গেছে। তো সেই অবস্থাতে মনে হচ্ছে যে কিছুদিন সম্পর্কটা ভালো যায়, উনি নিজেই বললেন, আবার কিছুদিন খারাপ যাচ্ছে। আবার ছোটবেলা একটা মানে শারীরিক আঘাতের একটা হিস্ট্রি ওনার কথার মধ্যে পেলাম। এখন সেটা বাচ্চাদের উপরে কোনো ইম্প্যাক্ট ফেললো কিনা, এবং সেখান থেকে বাচ্চারা মায়ের বেশি শারীরিক আঘাতটা বুঝিনি, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। না, শারীরিক আঘাত আপনি জিজ্ঞেস করছিলেন ম্যাডাম, যে গায়ে হাত তোলার বিষয়টা ছিল কিনা। হ্যাঁ, দুবার হয়েছে। তো সেটা বাচ্চারা যদি অবজার্ভ করে থাকে, দেখে থাকে, তো সেখান থেকে বাচ্চারা একটা পক্ষ নিতে পারে। সাধারণত বাচ্চারা যে দুর্বল থাকে তার পক্ষ নেয়। তো এই বিষয়গুলো আসলে একদিনে তো সমাধান করা যাবে না। এখান থেকে আমরা শুধু এইটুকুই বলতে পারি যে ওনার একটা প্রফেশনাল হেল্প দরকার, এবং উনি সেইটা যদি নেন তাহলে আশা করি ওনাকে বের করে আনতে পারবেন প্রফেশনালরা। প্রফেশনাল তো বের করে আনে না, আমরা ওরাই বের হয়, প্রফেশনালদের একটা ফ্যাসিলিটেশন থাকে। একটা ফ্যাসিলিটেশন বের করা বলতে পারে ওইটাই, যে ফ্যাসিলিটেট করে ওনাখান থেকে বের করে নিয়ে আসা। কারণ উনি নিজে তো বের হওয়ার চেষ্টা করতেছেন, উনি পারতেছেন না। ওনার ইচ্ছা আছে দেখে আজকে উনি ফোন করলেন, অনেকবার চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে প্রফেশনাল হেল্প করে ওনার জন্য এই বের হয়ে আসাটা সহজ হবে। হ্যাঁ, এটাই আসলে মুশকিলের জায়গা, যে আমরা বারবার এই প্রোগ্রাম থেকে বলি প্রফেশনালের কাছে যেতে, কারণ প্রফেশনালের সংখ্যা এত কম বাংলাদেশে, আর সবার কাছে গিয়ে সবাই কিন্তু একই রকম ভাবে স্যাটিসফাইড না, অনেক জায়গা তো মানে সেই সেবাটা পান না, সন্তুষ্টির জায়গাটা ঠিক পাচ্ছে না মানুষজন, মানে তারা একটু হতাশ হয়ে যাচ্ছেন অনেক সময় আর কি। খাদিজা, এইটাই আমি একটু অ্যাড করি, যে সম্পর্কের যত্নটার কথা একটু বলবো এখানে। সেই খেয়াল করলেই দেখা যাচ্ছে যে সম্পর্কের যত্ন নেই বলেই কিন্তু এই আজকের বর্তমান ওনার অবস্থাটা। কারণ দেখা যায় কি, যে সম্পর্কে যদি যত্ন হয় তখন হয় কি, আমরা নিজের যত্ন করি, নিজের যত্ন থাকে। আমরা যখন নিজের যত্ন করছি, আমার পার্টনারকেও আমি যত্ন করতে পারছি, পার্টনারও আমাকে যত্ন করতে পারছে। তো ওই সম্পর্কের যত্ন না থাকলেই মানে ভারসাম্যতাটার জন্যই কিন্তু সম্পর্কের যত্নের প্রয়োজন। এখন যেটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফ ওই যে বলছে যে
এখন যত্ন আমরা কিভাবে নিব যেটা ছিল, তো ওখানে কিন্তু একটা পার্টি ছিল যে ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সন্তানদের সাথে টাইম স্পেন্ড করা। তো যখন আমাদের বন্ধু সুলভ সম্পর্ক থাকে, এবং স্যার যেটা বলছিলেন যে আসলে লম্বা হিস্ট্রি আগে কি হয়েছে, একদিনে তো এরকম হয়নি। উনি এমন হয়তো কিছু আচরণ আছে, কিছু রাগ আছে, এমন কিছু বিহেভিয়ার আছে যেগুলো হয়তো বাচ্চারা দেখতে দেখতে আস্তে আস্তে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আবার নতুন করে শুরু করতে পারেন। উনি যেহেতু খুব হাস্যোজ্জ্বল মানুষ, ফ্রেন্ডদের সাথে যেহেতু এত ভালো সম্পর্ক, ওনার কিন্তু এই কোয়ালিটিটা আছে সম্পর্ককে নার্চার করার। তো উনি যদি ওয়াইফের সাথে বসে কথা বলেন, নতুন করে আবার তারা একটু দুজনে মিলে সময় কাটানো, বাইরে যাওয়া, সন্তানদের সাথে কথা বলা যে তুমি কি ডিফিকাল্টিস ফেস করছো, তাদের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আবার পাশে গিয়ে থাকা, বসা, কথা বলার চেষ্টা করা, সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়া, যেটা আমরা খুব করি না কিন্তু। এক্স্যাক্টলি, একসাথে বেড়াতে যাওয়া, এই কাজগুলো যখন করবেন তখন যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু কমে আসবে, এবং নিজের যে আবেগটা সেটা প্রকাশ করতে হবে, এবং বাচ্চারা যেগুলো ভালো করছে সেটাকে প্রশংসা করতে হবে, ওয়াইফ যা ভালো করছে সেটাকে প্রশংসা করতে হবে। সো এই জায়গাগুলো করলে আমার মনে হচ্ছে যে ওনাদের মধ্যে আবার সম্পর্কটা উনি যেরকম ভাবে চাচ্ছেন, অসহায় বোধ করবেন না, বাচ্চারা তখন তার কথাগুলো শুনবেন। টিপস হিসেবে আমি একটা কথা বলতে চাচ্ছি শেষে, সেটা হচ্ছে যে ওনার কথা যেটা পেলাম সেটা হচ্ছে যে উনি ব্যবসায়ী বন্ধুদের সাথে আড্ডা দেন, এবং ব্যবসা আসলে অনেক সময় ধরে করতে হয়, অনেকক্ষণ ব্যবসাতে ইনভলভ থাকতে হয়, এবং তারপর যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে যান তাহলে আরো কিছু সময় চলে যায়। সেই ক্ষেত্রে আমি জানি না আসলে যে ওরা পরিবারের সবাই একসাথে খান কিনা, একসাথে বসে খান কিনা, সেখান থেকে শুরু করতে একটা বেলা সবাই খাওয়া, গল্প করা, এটা টিপস হিসেবে আমরা বললাম। সবার খবর নেওয়া, আজকে দিনটা কেমন গেল, খাওয়াটা একসাথে খেতে পারেন যে কোনো একটা বেলা, তো সেটা করে দেখতে পারেন। আমার মনে হয় যে সেটা অনেকটা হেল্প করবে পরস্পরকে বুঝতে। সেটা। আমাদের সময় শেষ, একেবারে রাইট টাইমে আমাদের বার্তা এসছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আশা করছি আরো দেখা হবে। সুপ্রিয় দর্শক, বিদায় নিতে হবে, সময় একেবারে ফুরিয়ে গেছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে, স্যাবোটাজিং দ্য রিলেশনশিপকে নষ্ট করে ফেলা আর কি। হ্যাঁ, তো যেটা হয় যে আমরা যখন কোনো একটা ট্রাস্টের অভাব থাকে কোনো একটা সম্পর্কে, আমি হয়তো বিশ্বাসটা পাচ্ছি না ঠিকমতো, বিশ্বাসটা একটা সম্পর্কে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো বিশ্বাস ভঙ্গের কারণ হয়তো হয়েছে কোনো একটি সম্পর্কের মধ্যে, তখন আমরা মানে হয়তো বুঝি না, অবচেতন মনের প্রভাবে পড়ে আমরা পরবর্তীতে হওয়া সম্পর্কটি আমরা একটু নিজের থেকে যেন নষ্ট করে দিতে চাই। আমরা বুঝি না যেটা করছি, কারণ আমাদের আগের সম্পর্কটাতে আমি খুব বিশ্বাস ভঙ্গের শিকার হয়েছি। তো এই কাজটা আমরা কেন করি, যে আমরা অবচেতন মনের প্রভাবে কেন পরবর্তীতে হওয়া সম্পর্কটি আমি মানে স্যাবোটাজ করে দিচ্ছি বা ধ্বংস করছি বা এটাকে নষ্ট করছি, সেটি করার কারণটি কি সেটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।